আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমরা উদ্ভাসের ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ সিরিজে আজকে দেখব পরিমাণগত রসায়ন। তো আমাদের অ্যাডমিশনের রসায়নের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যদি বলি, সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন। তো আমরা এখান থেকে কি টাইপের প্রশ্ন পাবো? এখান থেকে আমরা মূলত ম্যাথমেটিক্যাল টার্ম বেশি পাবো, ঠিক আছে? তো এখানে গাণিতিক প্রশ্নগুলো বেশি আসবে। তো এই টাইপের প্রশ্নগুলো জানতে হলে আমাদের সম্পূর্ণ ফর্মুলাগুলো জানতে হবে। এখানে বেশ কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো জানতে হবে। এবং আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমাদের হ্যান্ড ক্যালকুলেশন, ঠিক আছে? হ্যান্ড ক্যালকুলেশন। তো তোমরা জানো শুধুমাত্র চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আমরা ক্যালকুলেশন বা ক্যালকুলেটর ইউজ করতে পারবো, বাকি যে ইউনিভার্সিটিগুলো সেগুলো কিন্তু আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো না। তো অবশ্যই আমাদের হ্যান্ড ক্যালকুলেশনে জোর দিতে হবে। তো আমি যতটুকু পারি এই ক্লাসে আমাদের হ্যান্ড ক্যালকুলেশন যা যা লাগে সেগুলো আমি দেখাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে আমাদের চ্যাপ্টার অ্যানালাইসিসটা যদি আমরা দেখি, আমাদের এই টাইপ কোন টাইপগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং কোন টাইপগুলো থেকে বেশি প্রশ্ন আসে দেখো। রাসায়নিক গণনা, আমাদের সমীকরণ ভিত্তিক গণনা, এই দুটো টাইপ থেকে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম এবং ঘনমাত্রা। তো ঘনমাত্রা থেকে তুমি যদি দেখো, এখানে প্রায় 69টার মতো প্রশ্ন আসছে। প্রশ্ন সংখ্যা আরো বেশি, এখানে সবগুলা ইউনিভার্সিটিতে তোমার প্রশ্ন আসে ঘনমাত্রা। তো ঘনমাত্রা থেকে এখানে শুধুমাত্র ঘনমাত্রা না, ঘনমাত্রার পাশাপাশি তোমার এখানে ভর, সংখ্যা, আয়তন এগুলা নির্ণয়ের প্রশ্ন আসে। সমীকরণ ভিত্তিক গণনা এবং রাসায়নিক গণনা এইগুলা থেকে মোটামুটি প্রশ্ন হয়। তো আমাদের ম্যাক্সিমাম দেখো জারণ বিজারণ এবং এই যে এই টাইপটা। তো আমরা যদি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেই এখানে, তো আমাদের হচ্ছে এই অধ্যায়ের জারণ বিজারণটা, এটা আমাদের 1 নম্বরে আমাদের প্রায়োরিটি লিস্ট থাকবে এবং 2 নম্বরে আমাদের থাকবে ঘনমাত্রা, এটা আমাদের প্রায়োরিটি লিস্টে থাকবে এবং অ্যাসিড খাত টাইট্রেশন এখান থেকে মূলত আমাদের 3 নম্বর প্রায়োরিটি লিস্ট থাকবে। এরপরে আমরা দেখবো রাসায়নিক গণনা, এরপরে দেখো এটা হচ্ছে 5 নম্বরে রাখবো। তো আমাদের টপ 5 টপিক হচ্ছে এগুলা, ঠিক আছে? তো আমরা ধাপে ধাপে টাইপ 1 2 3 এভাবে আগাবো। চলো আমরা দেখি আমাদের প্রথম আজকে পার্টে আমরা দুইটা টাইপ কভার করবো, রাসায়নিক গণনা এবং হচ্ছে সমীকরণ ভিত্তিক গণনা। তো এখানে আমাদের বেশ কিছু তথ্য তোমাদের জানা লাগবে, সেটা হচ্ছে আণবিক ভর। হ্যাঁ, আণবিক ভরটা গুরুত্বপূর্ণ। তো হাইড্রোজেন আণবিক ভর, কার্বন, এগুলো মোটামুটি তোমরা জানো। তো এটা পিডিএফ তো আমরা দিয়ে দিব, তো এখান থেকে একটু দেখে নিবা। এখানে তোমাদের যে যৌগের যে সংযুক্তি, এটা একটু গুরুত্বপূর্ণ। দেখো সংযুক্তি বের করতে বললে আসলে কি করবা? যদি আমি তোমাকে বলি যে হাইড্রোজেন H2 এটা পানি, ঠিক আছে? তো এটার যে আণবিক ভর কত? m ইকুয়াল আমরা জানি কত, বলতো হাইড্রোজেন 2 অক্সিজেন 16, তার মানে 18 হচ্ছে 18 গ্রাম হচ্ছে এর আণবিক ভর। তোমাকে বললাম যে অক্সিজেনের সংযুক্তি এটা কিভাবে বের করবা ভাইয়া? অক্সিজেন সংযুক্তি, তো কোন যৌগে কোন মৌলের একটা যৌগ থাকবে, যৌগটা কি H2O। মৌল বলতে আমাদের কি বলছে? অক্সিজেনের শতকরা সংযুক্তি কত, তাহলে যার সংযুক্তি বের করব তার ভর। তাহলে এখানে অক্সিজেনের বলছে, তাহলে অক্সিজেন যেহেতু বলছে, তাহলে অক্সিজেনের ভর সংখ্যা কত তোমাকে উপরে লিখতে হবে। তো অক্সিজেনের ভর আমরা কেন জানি 16, ডিভাইডেড টোটাল ভর কত? টোটাল ভর কিন্তু এখানে 18, তাহলে এই যে 18 লিখলাম, গুণন হচ্ছে 100। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন করলে কিন্তু শতকরা সংযুক্তি পেয়ে যাব। তো এটাই আলটিমেটলি শতকরা সংযুক্তি। ম্যাথ আসে না, বাট এর সূত্রটা আমাদের জন্য জানা রাখা সহজ। তো স্থূল সংকেত বা আণবিক সংকেত থেকে আমাদের তেমন আসে না, এটা আমরা স্কিপ করতে পারি, ঠিক আছে? তো আমাদের প্রশ্ন দেখো, গুরুত্বপূর্ণ কিছু টপিক আমাদের সূত্র লাগবে, সেটা হচ্ছে দেখো এক মোল অণু, যেটা আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা এন অফ এ দ্বারা কি বোঝাবো আমরা? অ্যাভোগাড্রোর সংখ্যা, যে আমাদের এক মোল অণুতে বা এক মোল যে অণুটা, দেখো আমাদের যদি এক মোল অণু বলে, এক মোল H2O, এটা দ্বারা কি বোঝাবো বলতো? এক মোল H2 মানে হচ্ছে 18 গ্রাম। হ্যাঁ, 18 গ্রাম হচ্ছে H2, ঠিক আছে? তাহলে এক মোল H2 বা 18 গ্রাম H2, এটাতে অণু সংখ্যা কত? এটাতে তোমার অণু সংখ্যা কি পাবো? অণু সংখ্যা, অণু কত? অণু হবে অ্যাভোগাড্রোর সংখ্যা, যেটার মান কত? 6.02 10^23। তার মানে এক মোল পরিমাণ যাই থাকুক না কেন, তার অণু সংখ্যা কত হবে? 6.02 10^23, ঠিক আছে? এটাকে আমরা এন অফ এ দ্বারা প্রকাশ করব। তো আমাদের এই সূত্রটা দরকার। তাহলে তোমাকে টোটাল এত গ্রাম, তাহলে 1 গ্রাম কি হবে? আণবিক ভর ডিভাইড, এগুলো আমরা পরে দেখবো, এগুলো আমরা ম্যাথ করতে হতে দেখবো, কারণ এখানে সূত্রগুলো দেখবে তুমি মাথায় উলাই ফেলবা। আমাদের ইম্পর্টেন্ট যে সূত্রগুলো লাগবে সেটা হচ্ছে, আমি তোমাদের বলি, সেটা হচ্ছে আমাদের মোল সংখ্যা। এই মোল সংখ্যাটা আমাদের দরকার, ঠিক আছে? তো মোল সংখ্যা আমরা কিভাবে বের করবো? আমাদের দরকার কি? মোল সংখ্যার কনসেপ্টটা আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ দরকার। তা বাকি যে টপিকগুলো আমি ম্যাথ করতে হলে তোমাদের বুঝাই দেবো, ঠিক আছে? মোল সংখ্যা, এই মোল সংখ্যাটা আমরা এন দ্বারা প্রকাশ করবো। যখন তোমাকে ভরের মান দেওয়া ভর, তখন আমরা কি W/M, এটা কি তোমাকে ভর দেওয়া থাকবে অবশ্যই কি গ্রামে, ঠিক আছে? ভর দেওয়া থাকবে অবশ্যই গ্রামে। তোমাকে মনে করো একটা পরমাণু ভর দেওয়া আছে, বললো যে এখানে 18 গ্রাম হাইড্রোজেন, তাই না? তোমাকে বললাম যে 10 গ্রাম হাইড্রোজেন, এটা কত মোল? 10 গ্রাম হাইড্রোজেন সমান কত মোল? তাহলে এই যে ভর দেওয়া আছে, তাহলে ভর দেওয়া থাকলে আমরা W/M, এমটা কি? এমটা হচ্ছে আণবিক ভর, এমটা কি? এমটা হচ্ছে তোমার আণবিক ভর। আণবিক ভর কোনটা? এই যে H2 আণবিক ভর কত? 18 গ্রাম, এটা হচ্ছে আমাদের M আণবিক ভর। আর এই যে 10 গ্রাম দেওয়া আছে, এটা কি W। তাহলে এরকম দেওয়া থাকলে W/M করব। এবার তোমাকে আয়তন দেওয়া আছে, তাহলে আয়তন দেওয়া থাকলে কি বলবো? এই যে আয়তনটা অবশ্যই লিটারে ডিভাইড বাই 22.4, এটা আমরা কখন অ্যাপ্লাই করব? এটা আমরা STP তে অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো এই সূত্রটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে এন, এটা সমান তুমি SV, এটা দিয়েও করতে পারো, ঠিক আছে? অর্থাৎ এই যে S, এটা হচ্ছে একটা মোলার ঘনমাত্রা, এটা হচ্ছে মূলত মোলারিটি, এটা হচ্ছে
মোলারিটি আর ভিটা হচ্ছে কি আয়তন, ভিটা হচ্ছে আয়তন। তো এই সূত্রগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমাদের অণুর সংখ্যাটা লাগবে, কি অণুর সংখ্যা বের করতে দিবে তোমাকে, কি বলবে অণুর সংখ্যা। তো অণুর সংখ্যা আমরা কিভাবে বের করবো, অণুর সংখ্যা, এই যে অণুর সংখ্যা আমরা বড় হাতের এন দ্বারা প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে মোল সংখ্যা গুণন হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তার মানে বুঝতেছো তোমার মোল সংখ্যাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তুমি এটাকে লিখতে পারো W/m ইন্টু এন অফ এ, অথবা তুমি এখানে লিখতে পারো হচ্ছে কি বলতো, আয়তন যদি দেওয়া থাকে তাহলে তুমি এখানে লিখতে পারো VL ডিভাইড বাই 22.4 গুণন হচ্ছে এন অফ এ। তো তোমার অণুর সংখ্যা বের করতে বললে এভাবে তুমি বের করবা। তো তোমাকে দুইটা পদ্ধতি দেওয়ার, একটা অণুর সংখ্যা বের করতে পারে, একটা হচ্ছে তোমাকে পরমাণু সংখ্যা বের করতে পারে, ঠিক আছে, পরমাণু সংখ্যা বের করতে দিতে পারে। তো তোমাকে যদি পরমাণু সংখ্যা বের করতে বলে, দেখো পরমাণু সংখ্যা তোমাকে বললাম যে H2 এটা দেওয়া আছে, ঠিক আছে, বললাম যে পরমাণু সংখ্যা, পরমাণু এখানে কয়টা পরমাণু আছে, পরমাণুর সংখ্যা, তাহলে এটা সূত্র হবে হচ্ছে তোমাকে মোল সংখ্যা গুণন হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা গুণন হচ্ছে এক্স। তাহলে এক্সটা কি, এই এক্সটাই হচ্ছে পরমাণু সংখ্যা, এক্সটা কি হচ্ছে পরমাণু, কয়টা পরমাণু আছে, যৌগে কয়টা পরমাণু। দেখো H2 এই টোটালটা হচ্ছে একটা অণু, এই টোটালটা হচ্ছে একটা অণু, কিন্তু এখানে পরমাণু কয়টা আছে বলতো, এই যে পরমাণু যখন বলবো পরমাণু, তখন কি বলতো, পরমাণু কয়টা, হাইড্রোজেন আছে কয়টা, দুইটা, এবং অক্সিজেন আছে একটা, তার মানে কত, তিনটা পরমাণু আছে। তো তোমার এখানে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 3, ঠিক আছে। যখন তোমাকে অণুর সংখ্যা বলবে তখন তুমি জাস্ট n ইন্টু এন অফ, এটা হচ্ছে কি অণুর সংখ্যা, অণু। বাট যখন তোমাকে পরমাণুর সংখ্যা বলে তখন তুমি দেখবা যে ওই যৌগে কয়টা পরমাণু আছে, H2O, তার মানে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন। তাহলে অণু এবং পরমাণুর সংখ্যা এটা একটু পার্থক্য আছে, ঠিক আছে। তো এটা আমরা ম্যাথ সলভের ক্ষেত্রে তোমাদের একটু ক্লিয়ার করে দেবো। আপাতত তোমরা মোল সংখ্যাটা ইম্পর্টেন্ট এবং অণুর সংখ্যাটা কিভাবে বের করবে এটা গুরুত্বপূর্ণ তোমার জন্য, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে যায়। দেখো একটি কার্বন পরমাণুর ভর সংখ্যা কত। তাহলে দেখো এখানে কি বলছে, একটি কার্বন 12 মানে কি বলতো, এখানে কার্বন এর যে ভর, এই যে এম, আণবিক ভর কত, 12 গ্রাম, আণবিক ভর কত, 12 গ্রাম। তাহলে এই 12 গ্রাম অণুর ভর কত গ্রাম, ঠিক আছে, ভর প্রায় কত গ্রাম এটা তোমাকে বের করতে বলছে। একটি পরমাণুর এখানে, ঠিক আছে, একটি পরমাণুর ভর বলছে। তাহলে আমরা জানি যে 12 গ্রাম, এই যে 12 গ্রাম তোমার কার্বন আছে, এর অণু সংখ্যা কত, এর অণু আছে কত, 12 গ্রাম মানে কি, এখানে কিন্তু 1 মোল, 12 গ্রাম মানে কি এটা 1 মোল। তাহলে 1 মোল কার্বনের অণু সংখ্যা কত, অণু বা পরমাণু সংখ্যা আমরা বলতে পারি কত, 6.02 গুণন হচ্ছে 10⁻23। তার মানে এতটি অণুর ভর হচ্ছে কত, 12 গ্রাম। তাহলে একটা অণুর ভর কত হবে, তাহলে একটি অণুর ভর কত হবে, একটি অণুর ভর কত হবে বলতো, এই যে 12 ডিভাইড বাই 6.02 গুণন হচ্ছে 10⁻23। তাহলে দেখো এখানে 6.02 আছে, তার মানে অবশ্যই এটাকে ভাগ করলে 2 এর থেকে একটু কম, তাহলে 2 এর থেকে একটু কম আমরা কি 1.99 বলতে পারি। আর দেখো 10⁻23 না, এটা উপরে চলে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে 10⁻23। তার মানে দেখো 1.99 ইন্টু 10⁻23, এটা আমাদের গুরুত্বপূর্ণ। তাহলে কনসেপ্টটা বুঝো, কনসেপ্টটা কি, যে আমাদের 1 মোল কার্বন ডাইঅক্সাইডের অণু সংখ্যা কত, 6.02। তাহলে এতটি অণুর ভর কত হবে, 12 গ্রাম, কারণ 1 মোলের যতটুকু ভর সেটা হবে কি আমাদের 6.02 10⁻23টি অণুর সংখ্যার ভর সংখ্যা। তাহলে একটি অণুর ভর কত হবে, এইভাবে বের করব আমরা, ঠিক আছে। তাহলে একটি অণুর ভর বের করতে বললে আমরা এইভাবে আমাদের যে আণবিক ভর সেটাকে 6.02 10⁻23 দিয়ে ভাগ করে দেব। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাকে বলছে নিচের কোনটিতে সর্বোচ্চ সংখ্যক পরমাণু আছে। দেখো প্রশ্ন কি বলছে, পরমাণু, এটা আসছে কোথায় 24 তার মানে তুমি এখানে ক্যালকুলেটর ইউজ করা যাবে, ঠিক আছে, ক্যালকুলেশনে। তাহলে আমাদের পরমাণুর সংখ্যা যখন বলে, পরমাণুর সংখ্যা n, এটা আমরা কিভাবে বের করব, দেখো এই যে আমাদের মোল সংখ্যা ইনটু অ্যাভোগাড্রোর সংখ্যা গুণন হচ্ছে x, ঠিক আছে। তো আমাদের এখানে কি কি দেওয়া আছে, এটা আমাদের গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আমাদের যেগুলো দেওয়া আছে এগুলোর আমরা ভর সংখ্যা এবং হচ্ছে অণুগুলা লিখি, তাহলে তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমাদের এখানে যা যা দেওয়া আছে এগুলো আমরা লিখি। দেখো আমাদের এখানে প্রোপেন, তো প্রোপেনের যৌগের কত হবে C3H8, এবং এটার যে আণবিক ভর সেটা কত বলতো, এখানে আণবিক ভর হচ্ছে 44 গ্রাম, আণবিক ভর কত 44 গ্রাম। এখানে নাইট্রোজেন গ্যাস, তাহলে নাইট্রোজেন গ্যাস N2, এটার যে আণবিক ভর M, এটা কত, এটা হচ্ছে 28 গ্রাম। এবং এখানে কি আছে ওয়াটার, তাহলে ওয়াটার কত বলতো H2O, এর আণবিক ভর কত হবে, আণবিক ভর হচ্ছে এখানে আছে 18 গ্রাম, ঠিক আছে, 18 গ্রাম। এবং এখানে সিলভার, তো সিলভারের ক্ষেত্রে কি Ag, তো এই ক্ষেত্রে যে আণবিক ভর M, এটা কত হচ্ছে 57 বা 54 সামথিং, ঠিক আছে। তো এই যে ভরগুলা, এর আণবিক ভরগুলো আমি কেন লিখলাম, দেখো এখানে কি দেওয়া আছে, প্রত্যেকটার কি দেওয়া আছে, ভর W এর মান দেওয়া আছে, কি দেওয়া আছে, W এর মান দেওয়া আছে। তাহলে W দেওয়া থাকলে আমরা আণবিক ভর কিভাবে বের করব, মোল সংখ্যা কিভাবে বের করব, এখানে কি হবে W ডিভাইড বাই M ইনটু N অফ A ইনটু X। তাহলে দেখো এখানে আমি যদি বলি তোমাকে যে এখানে দেখো আমাদের হচ্ছে N অফ A, এটার মান কনস্ট্যান্ট, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের দেখো W, এটার মান কনস্ট্যান্ট, দেখো সবার ক্ষেত্রে 1 গ্রাম, তাহলে এটাও কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে N, এটা প্রপোর্শনাল টু, দেখো কি লিখতে পারি,
যেহেতু কনস্ট্যান্ট গুলোকে বাদ দিলে আমরা কি লিখতে পারি x ডিভাইড বাই m, না এটা সমানুপাতিক, না এটা সমানুপাতিক। তার মানে x বাই m এর যার মান বেশি, ঠিক আছে। দেখো তাহলে দেখো n প্রপোর্শনাল টু x বাই m, তাহলে x বাই m এর মান যার বেশি তার অনুসংখ্যা বেশি হবে। তাহলে x বাই m এর মান যার বেশি তার n বেশি, তার কি হবে পরমাণু সংখ্যা বেশি, ঠিক আছে। তাহলে এখানে x বাই m, তাহলে এখানে x টা কি, এখান থেকে তো x কত হচ্ছে, x কয়টা পরমাণু হচ্ছে 3 আর 8 কত হচ্ছে 11টা পরমাণু। এখানে দেখো x কত হচ্ছে 2, এখানে দেখো x কত হচ্ছে হাইড্রোজেন 3টা, এখানে x কত, এখানে x হচ্ছে 1 একটা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা যদি এটা ভ্যালু বের করি, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে দেখো অপশন এর ক্ষেত্রে, তো অপশন এর ক্ষেত্রে দেখো আমি যদি x বাই m বের করি তাহলে এটার ভ্যালু কত আসছে 11 ডিভাইড বাই হচ্ছে 44, ঠিক আছে। তারপর বি এর ক্ষেত্রে দেখো অপশনে কত আসছে x বাই m এর মান কত আসছে, x বাই m এটার ভ্যালু কত আসছে, বি নাম্বার অপশনের ক্ষেত্রে নাইট্রোজেন, তোমরা দেখো 2 ডিভাইড বাই 28 এটা কত আসবে। তারপর দেখো এখানে আমরা ভ্যালুগুলো পরে লিখতেছি। সি নাম্বারের ক্ষেত্রে দেখো x বাই m এটার ভ্যালু কত আসবে 3 ডিভাইড বাই হচ্ছে কত 18, ঠিক আছে। তারপর দেখো এখানে ডি নাম্বার অপশনের ক্ষেত্রে x বাই m এটার ভ্যালু কত আসছে 1 ডিভাইড বাই আমি দেখতে পাচ্ছি কত 54 বা সামথিং দশমিক এরকম মান আসছে, বড় একটা মান তোমার চলে আসছে, ঠিক আছে। তো অনেক ছোট একটা মান, মানটা যত ছোট হবে x বাই m এর মান যত বড়, যার বড় হবে অনুসংখ্যা কি তারটা বেশি, তোমাকে সর্বোচ্চ, তাহলে তুমি এটা ক্যালকুলেটর ইউজ করে বের করতে পারবা, ইজিলি ক্যালকুলেটর ইউজ করে বের করতে। তাহলে আমরা এখানে যদি ভ্যালুগুলো দেখি তাহলে এখানে তোমার চলে আসে 0.25, হ্যাঁ। তারপরে এটা চলে আসবে তোমার কত 2 বাই 28 এটা 0.071, তারপরে এটা চলে আসবে তোমার 0. সিলভারের ক্ষেত্রে একটু ভুল হয়ে গেছে, এটা ভর সংখ্যা হবে, এটা ভর সংখ্যা তাহলে ডবল তোমার 108, ঠিক আছে 108 হবে, আমরা পরমাণু সংখ্যা লিখে ফেলছি, ঠিক আছে 108। তাহলে দেখো এখানে ভ্যালুগুলো কত বড় ছোট আসতেছে, আস্তে আস্তে ছোট দিকে যাচ্ছে, তাই না। তাহলে এখানে আমরা পানির ক্ষেত্রে যদি হিসাব করি তাহলে পানির ক্ষেত্রে তোমার চলে আসবে কত 0.167, দেন এটা চলে আসবে তোমার অনেক ছোট একটা মান 9.27 ইন্টু 10⁻³ ঠিক আছে। তাহলে দেখো এই মানটা কি সবচেয়ে বড় না, এই মানটা সবচেয়ে বড় 0.25 কিন্তু সবচেয়ে বড়, তার মানে আমি বলতে পারি যে প্রোপেনের ক্ষেত্রে কি পরমাণু সংখ্যা সবচেয়ে বেশি। কেন আমি এই সূত্র অ্যাপ্লাই করলাম, কারণ পরমাণু সংখ্যা বের করার সূত্র কি মোল সংখ্যা গুণন অ্যাভোগাড্রো সংখ্যা গুণন x মানে কি যতগুলো পরমাণু আছে, ঠিক আছে। তাহলে যেহেতু আমাদের w এর মানটা কনস্ট্যান্ট, তাহলে w বাই m এটা হচ্ছে মোল সংখ্যা, তাহলে w কনস্ট্যান্ট n অফ a কনস্ট্যান্ট পার্টগুলো বাদ দিলে আমরা n প্রপোর্শনাল লিখতে পারি x বাই m, তাহলে x বাই m এর মান যার বেশি n মান তার বেশি, কারণ কি সমানুপাতিক, সমানুপাতিক মানে কি এই পার্ট বৃদ্ধি পেলে এই পার্টটাও বৃদ্ধি পাবে, ঠিক আছে। এই কনসেপ্ট থেকে আমরা করলাম, আশা করি বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন দেখো, এসটিপি তে কোন গ্যাসের 1 লিটারে বিদ্যমান অণু সংখ্যা কত। তোমাকে কি বলছে এসটিপি, তাহলে এসটিপি মানে কি, এসটিপি মানে হচ্ছে এসটিপির কথা মনে রাখবা। এসটিপি মানে কি যে তোমাকে 1 মোল গ্যাস, ঠিক আছে 1 মোল গ্যাস ইকুয়াল কত তুমি লিখতে পারো 22.4 লিটার, এটা তুমি লিখতে পারো, ঠিক আছে। তাহলে 22.4 লিটার মানে কত 1 লিটার, বা তুমি কি লিখতে পারো বা হচ্ছে 6.02 গুণন 10⁻23 টি অণু, এতটি অণু, ঠিক আছে। তাহলে 1 মোলের অণু সংখ্যা কত 6.02 10⁻23, তাহলে 22.4 লিটারে অণু আছে কত 6.02 10⁻23 টি, তাহলে তোমাকে 1 লিটারে কতটুকু বলছে, তাহলে 22 দশমিকে আছে দেখো 22.4 লিটার, এটাতে অণু সংখ্যা কত আছে 6.02 গুণন হচ্ছে 10⁻23 টি, ঠিক আছে। তো তোমাকে বলছে 1 লিটারে কতটুকু, 1 লিটারে কতটুকু, 1 লিটারে যদি বলে তাহলে তুমি কি করবা, অবশ্যই ভাগ করে দিবা, তাই না, অবশ্যই কি করে ভাগ করে দিবা। তাহলে তোমার চলে আসে কত 6.02 গুণন দেখো 10⁻23 ডিভাইড বাই 22.4। এখন কথা হলো দেখো তুমি 22.4 লিখলো, তো 22.4 দিয়ে তো 6 কে ভাগ করতে পারছো না, তাহলে তুমি যদি দশমিকটা এখানে নিয়ে চলে আসো, দশমিকটা সাপোজ এখানে নিয়ে চলে আসলা, তাহলে এখানে যদি দশমিক আনো তাহলে এখানে তোমাকে 10 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমি এটা এক লাইন করবো, যেটা হচ্ছে 6.02, হ্যাঁ 6.02 গুণন হচ্ছে 10⁻23 এটা লিখলাম ডিভাইড বাই, তাহলে 2.2 দিয়ে এটা আমরা ভাগ করতে পারবো, গুণন হচ্ছে দেখো 10⁻, এটা 10 দিয়ে গুণ করলে আবার যা ছিল তাই। তাহলে এখন কথা হলো দেখো এটা দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু মানটা 3 এর থেকে একটু কম আসবে, 3 এর থেকে একটু কম মানে কত, 3 এর থেকে দেখো অপশনগুলো 2.6 আসবে, তাহলে এখানে 2.6 আসবে, আর উপরে আছে 10⁻23, এই 10 উপরে গেলে বিয়োগ হয়ে যাবে, তার মানে তোমার এখানে চলে আসবে 2.6 ইন্টু 10⁻22, ঠিক আছে 10⁻22, তাহলে অপশন কোথায় আছে দেখো 10⁻22, তাহলে 10⁻22 এর অপশন আমি একটাই পাচ্ছি, সেটা হচ্ছে ডি নাম্বারে, তাহলে ডি নাম্বারটাই আমাদের কারেক্ট অ্যান্সার, ডি নাম্বারটাই কারেক্ট অ্যান্সার। যদিও আমরা এখানে ক্যালকুলেটর ইউজ করতে পারবো যেহেতু এটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে, তো আমাদের এই শর্ট হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে কিন্তু আমরা এই টাইপের প্রশ্ন সলভ করে ফেলতে পারবো ইজিলি, ঠিক আছে। তাহলে মনে রাখবা যে 1 মোল গ্যাস বা 22.4 লিটারে কতটি অণু আছে 6.02, তাহলে 1 লিটারে কতটি, ওই কিন্তু আমরা ইজিলি করতে পারবো, ঠিক আছে। অথবা তুমি মোল সংখ্যা হিসাব করে কত মোল সংখ্যা n, দেখো
এন সমান কত হবে ভিএল ডিভাইড বাই 22.4 লিটার। তাহলে আমরা অনুসংখ্যা কিভাবে বের করব, মোল সংখ্যা গুণন হচ্ছে এন অফ এ। তো তখন দেখো এটাও সেম ভাবে মানগুলো আসে 22.4 গুণন হচ্ছে 6.02 গুণন হচ্ছে 10⁻³ তোমরা যেভাবে খুশি তুমি করতে পারো, সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন দেখো এসটিপি তে কোনো গ্যাসের 1 লিটারে কত, এটা কি দুইবার হয়ে গেছে, প্রশ্নটা দুইবার হয়ে গেছে। আচ্ছা এটা দুইবার হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন দেখো এসটিপি তে 1 মিলিলিটার গ্যাসে সম্ভাব্য অনুসংখ্যা কত। তাহলে তুমি যখনই মোল সংখ্যা বের করবা তখনই তোমাকে মনে রাখতে হবে যে এখানে কি আয়তনটা বসে লিটারে, ডিভাইড বাই কত হবে 22.4। ঠিক আছে, তাহলে অনুসংখ্যা যদি বলে, কি বলছে অনুসংখ্যা, তো অনুসংখ্যা আমরা কিভাবে বের করি, মোল সংখ্যা গুণন হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে এখানে কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে না, তাহলে আয়তন দেওয়া থাকলে কি ভিএল ডিভাইড বাই 22.4, এই সূত্র অ্যাপ্লাই করব মোল সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে দেখো 1 মিলি মানে কি 10⁻³ ঠিক আছে, ডিভাইড বাই কত 22.4। ঠিক আছে, গুণন এখানে কত আসবে তোমার 6.02 গুণন হচ্ছে 10⁻23। তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে 22 এটা দিয়ে এটা ভাগ করলে, এটা দিয়ে যখন এটাকে ভাগ করলাম তখন আমাদের চলে আসছিল কত, যে 2.6 সামথিং ইন্টু 10⁻68 বা এরকম সামথিং 10⁻22 এই মানটা আমার আসতেছিল। তার সাথে দেখো 1 ইন্টু 10⁻³ আসছে, তাহলে এখানে -3 আর 22 যদি যোগ করে দিই তাহলে কি হচ্ছে 19 চলে আসবে না। তার মানে এখানে তোমার যদি 2.68 আছে তাহলে 1 ঘর নিলে কি হবে 2.7 হয়ে যাবে, 2.7 ইন্টু এখানে 22 আছে তার সাথে -3 যোগ, তার মানে কি 10⁻19, 10⁻19। তাহলে এটাই কিন্তু আলটিমেটলি आंसर। ঠিক আছে, এটাই কিন্তু আলটিমেট आंसर 2.7 10⁻19 দেখো দেওয়া আছে আমাদের সি নাম্বারে। তো ইজিলি তুমি হ্যান্ড ক্যালকুলেশন করে এই টাইপের প্রশ্ন সলভ করে ফেলতে পারবা। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাকে বলছে 250 ml, কি বলছে 250 ml 40 মিলিমোল সোডিয়াম কার্বনেট দ্রবণে কত গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। তো তোমাকে এখানে দেখো মোলার দেওয়া আছে, হ্যাঁ, তাহলে এটা কিন্তু ঘনমাত্রা টাইপে চলে গেল, বাট এখানে এই প্রশ্ন দিয়েছে। তো আমরা ঘনমাত্রা নির্ণয়ের সূত্র এস, এটার সমান আমরা জানি হচ্ছে 1000 W ডিভাইড বাই হচ্ছে এমভি। ঠিক আছে, এসটা কি, এসটা হচ্ছে ঘনমাত্রা, এসটা কি, এস হচ্ছে আমাদের ঘনমাত্রা। ঠিক আছে, এসটা হচ্ছে ঘনমাত্রা। তাহলে তোমাকে বের করতে বলছে ডাব্লিউ, কতটুকু সোডিয়াম কার্বনেট লাগবে। তাহলে ডাব্লিউ সমান তুমি কি লিখবা, ডাব্লিউ এটা সমান তুমি লিখতে পারছো এস এমভি ডিভাইড বাই কত বলতো 1000 না 1000। তাহলে ভ্যালুগুলো বসায় দাও। দেখো ঘনমাত্রা এস কত দেওয়া আছে মিলিমোল, তার মানে 40 গুণন হচ্ছে 10⁻³ এত মোল, মিলিমোল দেওয়া আছে। তারপর আয়তন দেওয়া আছে কত, দেখো 250 ml। তাহলে এখানে তুমি 250 ml মিলিলিটারে নিবা, 250 ml এই সূত্রতে আমরা ml এই নিব। ঠিক আছে, ml এটাতেই নিব। তাহলে এখানে দেখো ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই দিই তাহলে এখানে 40 গুণন 10⁻³ এম এর মান কত, এখানে দেখো সোডিয়াম কার্বনেট কি দেওয়া আছে সোডিয়াম কার্বনেট। তো সোডিয়াম কার্বনের ক্ষেত্রে যে এম, এটার ভ্যালু তোমার মনে রাখতে হবে, সেটা কত 106 সামথিং মনে হয়। একশো ছয়, ঠিক আছে, এটার আণবিক ভর কত 106। তাহলে আমরা এখানে 106 লিখলাম। তারপর দেখো গুণ আয়তন কত দেওয়া আছে 250, আয়তন কত দেওয়া আছে 250। ঠিক আছে, ডিভাইডেড বাই এখানে কত 1000। আচ্ছা কোনো সমস্যা নেই। এখন ঘটনা হচ্ছে তোমার যত পাওয়ারের হিসাব আছে না, পাওয়ারের হিসাবগুলো তুমি একদিকে নিয়ে নিবা। তো দেখো আমি এখানে হিসাব করি। প্রথম কথা দেখো, প্রথম কথা হচ্ছে তুমি এখানে দেখো এখানে সব 1000 দেওয়া আছে না, সবগুলা কি 1000 দেওয়া আছে। তো তুমি দেখো এখান থেকে একটা শূন্য, এ একটা শূন্য কাটলা, এ একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কাটলা, তার মানে তুমি এখানে চলে আসলো কত 10.6 চলে আসবে। ঠিক আছে, 10 দিয়ে ভাগ করলে। তারপর দেখো এই শূন্য এখানে গেল, তার মানে কি 25 চলে আসবে। তাহলে উপরে তোমার কি কি থাকলো দেখো, তো উপরে তুমি থাকলো হচ্ছে নিচে 1000 দিয়ে কিন্তু ভাগ করে দিয়েছো এগুলাকে। তাহলে উপরে থাকলো 4 গুণন 10⁻³ গুণন দেখো 10.6 গুণন দেখো 25। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে দেখো 25, তাহলে এই যে 25 আর এই যে 4 গুণ করলে কত হচ্ছে 100 না, তাহলে 100, 100 সাথে আরো 10 এটা গুণ করলে কত হচ্ছে বলতো 10। তাহলে এখানে দেখো 100 সাথে আরো একটা শূন্য যোগ হবে, তার মানে তুমি এখানে দেখো আলটিমেটলি কত লিখছো 100 গুণন দেখো 10.6 তার সাথে দেখো 10⁻³। তো আমি কিন্তু ধাপে ধাপে তোমাকে হ্যান্ড ক্যালকুলেশনটা বোঝাচ্ছি। ঠিক আছে, তো তুমি হ্যান্ড ক্যালকুলেশনটা কিভাবে সুন্দর করে করবা। তাহলে দেখো এটার সাথে তুমি যদি গুণ করে দাও তাহলে দেখো এখানে ইনভার্স 3 আছে, তাহলে এখানে দেখো আলটিমেটলি কাটা যাবে, তাহলে 1.06 এই মানটা কিন্তু তোমার থাকবে 1.06। ঠিক আছে, 1.6 এই মানটা তোমার আলটিমেটলি থাকবে। ঠিক আছে 1.6, কারণ এখানে 10⁻³ চলে আসবে 1000, এরপর 3টা শূন্য চলে আসবে, গুণন হচ্ছে 10⁻³ ঠিক আছে, এরকম একটা ভ্যালু তুমি পাবা আলটিমেটলি। তখন তোমার এটা কাটা গেল, থাকলে কি 1.6 এটাই থাকবে। তো 1.6 আমাদের 1.06 আলটিমেটলি হবে 1.06। তো 1.06 অপশনটা আমাদের ডি নাম্বারে দেওয়া আছে, তো ডি নাম্বারটাই আমাদের হবে কারেক্ট আনসার। ঠিক আছে, তো আমাদের ডি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এইভাবে আমরা প্রশ্নগুলো সলভ করবো। তো তুমি দেখবা যে আগে নিচে যদি এরকম 1000 2000 থাকে, 1000 100 এরকম থাকে, তো উপরে থেকে শূন্য শূন্য গুলা কাটা দেওয়া। ঠিক আছে।
তাহলে হিসাবটা তোমার ইজি হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, এসটিপিতে কোনো গ্যাসের 1 লিটারে কত মোল গ্যাস থাকে? তাহলে বুঝো এসটিপিতে কোনো গ্যাসের 1 লিটারে কত মোল গ্যাস থাকে। তাহলে আমরা জানি যে 22.4 লিটার, 22.4 লিটার ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 1 মোল। তাহলে তোমাকে বলছে 1 লিটার সমান কত মোল, তাহলে 1 লিটার এটা সমান কত হবে? 1 ডিভাইড বাই 22.4, ঠিক আছে? তো এটা হচ্ছে আলটিমেটলি আনসার। তো এখন কথা হচ্ছে 22 আছে, তাই না? তাহলে তুমি যদি উপরে যদি 100 নাও, উপরে যদি কি নাও 100 নাও, ডিভাইড বাই 22.4, তাহলে নিচেও তোমার কি নিতে হবে? নিচে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এবার ক্যালকুলেশন করা তোমার জন্য সহজ হবে, ঠিক আছে? কারণ 22 আছে, তাই না? তাহলে 22, তাহলে 20 যদি হতো তাহলে আমি এটা কি করতাম? 5 লিখতে পারতাম। তার মানে এটা দিয়ে কাটলে তাহলে কি হচ্ছে? 5 থেকে একটু কম, 5 থেকে একটু কম একটা মান পাবো, 5 থেকে একটু কম। তাহলে 5 থেকে একটু কম মানে কি? এখানে 4 পয়েন্ট সামথিং তুমি একটু পাবা, 4 পয়েন্ট সামথিং, ঠিক আছে? তাহলে 4.5 যেহেতু আছে তাহলে আমরা 4.5 দিলাম, তারকে আবার 100 দিয়ে তোমাকে ভাগ করতে হবে। তাহলে 4.5 কে তুমি যদি 100 দিয়ে ভাগ করো তো তোমার কিন্তু চলে আসে 0.045, এই অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে? তাহলে এই মানটা চলে আসলে আমরা কি ইজিলি লিখতে পারি, কারণ যেহেতু তুমি এখানে ক্যালকুলেটর ইউজ করতে পারো, যেহেতু এটা ছবিতে আসছে তো আমরা কিন্তু হ্যান্ড ক্যালকুলেশনে তোমাকে বুঝাই দিলাম যে অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে এসটিপিতে 22.4 লিটার মানে কি? 1 মোল। তাহলে 1 লিটার সমান কত হবে? 1 ডিভাইড 22.4 লিটার, এত মোল, ঠিক আছে না? তো ইজিলি আমরা বের করতে পারবো মোল সংখ্যা। তারপর দেখো 8.5 গ্রাম অ্যামোনিয়াতে পরমাণু মোট সংখ্যা কত? তো তোমাকে কি বলছে? পরমাণু সংখ্যা, এটা কিন্তু হিসাব রাখবা, পরমাণু এবং অণুর সংখ্যা, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? পরমাণুর সংখ্যা ইকুয়াল, দেখো মোল সংখ্যা গুণন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ হচ্ছে এক্স। তাহলে আমাদের মোল সংখ্যা মানে কি? এখানে ভর দেওয়া আছে, তাহলে কি W/m ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 গুণ হচ্ছে 10⁻23 গুণ এক্স। এক্স এর মান কত দেখো তো? অ্যামোনিয়ার ক্ষেত্রে অ্যামোনিয়া NH3 এখানে কয়টা আছে? এন্ড একটা যোগ হচ্ছে 3টা, তার মানে কত? 4টা না? এটা হচ্ছে কি আমাদের এক্স এর মান। তাহলে এখানে আমরা ভ্যালুগুলো বসাই দিই, দেখো এখানে 4 লিখলাম, W/m তার মানে দেখো 8.5। অ্যামোনিয়া, তো অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো নাইট্রোজেন 14, ঠিক আছে? নাইট্রোজেন 14 যোগ হচ্ছে 3, তাহলে এম এর মানটা আমরা কত পাচ্ছি? এম এর মানটা হচ্ছে 17, ঠিক আছে? তাহলে 8.5 এখানে 17, তাহলে আমি জানি কি এটা দিয়ে ভাগ করলে কত হচ্ছে? বুঝতেছি আমরা, তাই না? তাহলে দেখো 6.02 গুণ হচ্ছে 10⁻23 গুণ হচ্ছে 4, দেখো এইটা দিয়ে এটা ভাগ করলে কত? 2 চলে আসে, তাহলে এই 2 আবার এটাকে কাটলো 2, তাহলে 2 দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে? 12, তুমি এখানে 12 লিখতে পারো। তাহলে 12.04 ইন্টু 10⁻23, তাহলে যেহেতু এখানে 1.2 করবো তাহলে এখানে দশমিক কি 1 বেড়ে যাবে, কারণ দেখো 12 হিসেবে লেখা নাই। তাহলে আমরা 1.2 করলে এখানে কি দশমিক পাওয়ার 1 বেড়ে যাবে, তাহলে গুণন হচ্ছে 10⁻24। তাহলে দশমিক ছিল কি ডান পাশে না? তাহলে যখন তুমি দশমিকটা বামে নিয়ে আসবা, দশমিক কি নিয়ে আসবা? বামে নিয়ে আসবা, তখন কি হবে? পাওয়ার 1 যোগ হবে, পাওয়ার কি হবে? 1 যোগ হবে, ঠিক আছে? আবার দশমিক যদি ডান থেকে বামে নিয়ে যাও, যেমন এরকম দেওয়া আছে 0.12, এটাকে যদি তুমি 12 লেখো তাহলে কি লিখবো? 10⁻³ কেন বলতো? এই যে দশমিকটা, এই দশমিকটা আমরা কি করছি? এই দশমিকটা কি করছি? এই দশমিকটা আমি ডানে নিয়ে গেছি। তাহলে দশমিক যখন তুমি ডানে নিয়ে যাবা তখন কি হবে? মাইনাস আকারে গুণ যোগ হবে, ঠিক আছে? যত ঘর নিয়ে যাবো তত ঘর মাইনাস হবে। 3 ঘর নিয়ে গেছি এজন্য কি 3 ঘর মাইনাস হয়ে গেছে, সরি 3 ঘর না, 1 ঘর 2, 1 ঘর 2 ঘর পরে এখানে 2 হবে, এখানে 2 হবে, সরি 2 হবে, ঠিক আছে? তো যত ঘর পর তত ঘর মাইনাস হবে, আর যখন তুমি হচ্ছে ডান থেকে বামে নিয়ে আসবে তখন কি তত ঘর প্লাস হবে। পরবর্তী প্রশ্ন দেখো 1.008 হাইড্রোজেন অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা কি বলছে? অণুর সংখ্যা, অণুর সংখ্যা তার মানে অণুর সংখ্যা যে n, এটা তোমার কি হবে? মোল সংখ্যা গুণন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে দেখো এখানে মোল সংখ্যা কত আছে? 1.008 ডিভাইড বাই হাইড্রোজেনের যে ভর, আণবিক ভর সেটা কত? সেটা হচ্ছে 2.016, ঠিক আছে? এরকম গুণ হচ্ছে 6.02 গুণ হচ্ছে 10⁻23। তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি এখানে কত? 0 হাফ হয়ে যাচ্ছে, তাহলে হাফ দিয়ে এটা কাটলে কত থাকে? যে 3.01, তুমি এই ভ্যালুটা পাচ্ছ, তাই না? এটা আলটিমেটলি পাচ্ছ, তাহলে অ্যান্সার চলে আসবে কত? 3.01 গুণ দেখো 10⁻23। তো এটা অপশনে দেওয়া আছে কই? এটা অপশনে দেওয়া আছে আমাদের এ নাম্বার, তো এই নাম্বারটা রাইট আনসার। তো এই যে এইটা মানে কি? এটা হাইড্রোজেন, হাইড্রোজেন আণবিক ভর কত? আণবিক ভর কিন্তু যে 2 পয়েন্ট সামথিং, তাহলে এখানে দেওয়া আছে এত। তাহলে আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি মোল সংখ্যা কত হয়ে যাবে? W/m, এটা কিন্তু আলটিমেটলি হাফ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে হাফের সাথে 6.02 গুণ করলে তুমি কি 3.01 10⁻23 পেয়ে যাবে, ইজিলি দেখে মাত্র অ্যান্সার করতে পারবা। পরবর্তী প্রশ্ন দেখো 10 গ্রাম অক্সিজেনের অণু সংখ্যা কত? 10 গ্রাম অক্সিজেনের অণু সংখ্যা, কি বলছে? অণু সংখ্যা। তাহলে অণু এবং পরমাণু এটা অবশ্যই খেয়াল রাখবা, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে অণুর সংখ্যা বের করতে পারবো। অণু সংখ্যা, অণু সংখ্যা দেখো ইজিলি বের, W/m যেহেতু ভর দেওয়া আছে তাহলে W/m ইন্টু n of a
ঠিক আছে, যেহেতু অনুসংখ্যা বের করতে বলছে। তাহলে দেখো ডাব্লিউ কত 10 ডিভাইড বাই অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি কি অক্সিজেন অণু, তাহলে অক্সিজেন অণু মানে কি এটা কিন্তু O2, ঠিক আছে, তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে 32, এটা হয়ে যাবে কি 32, ঠিক আছে, গুণ হচ্ছে 6.02 গুণ হচ্ছে 10 টু দি পাওয়ার 23, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 23। এখন আমাদের হিসাব নিকাশ করতে হবে। এখন তুমি চাইলে দ্রুত হিসাব করতে পারো। তো এখন দেখো আমি এখান থেকে কি লিখতে পারি, দেখো এখানে আছে 32, তাই না, তাহলে 32 আছে। তো তোমার প্রথম কাজ হলো দেখো যেহেতু 32 আছে, তাহলে তুমি এটাকে 60 করতে পারো, এটাকে তুমি 60 নিলে এখানে পাওয়ার 1 কমে যাবে, ঠিক আছে। আবার তুমি এখানে উপরে দিয়ে 10 গুণ করতে পারো, তার মানে আলটিমেটলি তোমার যে রেজাল্টটা আসবে, তুমি চাইলে 32 দিয়ে দেখো এই 10 এখানে গুণ হয়ে যাবে, তো আলটিমেটলি তুমি উপরে লিখতে পারো এটা, দেখো এটা লিখতে পারো যে 60 গুণন 0.10 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইড বাই 32। এটা তুমি লিখতে পারো। কিভাবে লিখলাম ভাইয়া, দেখো আমি 32 দিয়ে 6 কে ভাগ করতে পারবো, আমার লাগবে কি 60, তাহলে দশমিকটা আমি কি করলাম ডানে নিয়ে গেলাম, তাহলে যখনই দশমিক ডানে নিয়ে যাব তখন কি পাওয়ার কিন্তু কি করে বলো তো, পাওয়ার কমবে না বাড়বে, অবশ্যই পাওয়ার এখানে কমে যাবে, পাওয়ার কি যাবে কমে, তাহলে 22 হলো, তাহলে 4 সাথে দেখো উপরে 10 আছে গুণ, তাহলে 10 দিয়ে গুণ করলে 22 এর সাথে কত যোগ হয়ে যাবে পাওয়ার 1, তাহলে 23 হয়ে গেল, ঠিক আছে। এবার তুমি এটাকে ভাগ করতে হবে, যেহেতু 2 দিয়ে ভাগ যাবে না, কারণ কি দেখো নিচে 32 আছে উপরে 60, তাহলে 32 গুণে 64 হবে, তাহলে 2 হবে না, 2 এর থেকে একটু কম, তাহলে 2 এর থেকে কম মানে কি 1 পয়েন্ট সামথিং হবে, তাহলে 1.8 বা 9 হবে, তাহলে 1.8 নিলাম, তাহলে উপরে কি থাকলো দেখো 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 23 থেকে গেল উপরে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমাদের দেখো ডি নাম্বার অপশন দেওয়া আছে, ঠিক আছে। এটা এ গ্রিতে আসছে 20 21 আবার 19 20 দুইটাই আসছে। তো রাবি গুচ্ছ বা অন্যান্য পরীক্ষাতে তুমি দেখবা যে প্রশ্নের টাইপ রিপিট আসবে, ঠিক আছে, বাট প্রশ্ন হবো দেখো এ গ্রিতে 20 21 আসছে 19 20 আসছে। তো প্রশ্নটা কিন্তু এতটা কঠিন ছিল না, খুবই ইজি একটা প্রশ্ন, জাস্ট ক্যালকুলেশন ট্রিক্সটা তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো তুমি প্রথমে 10 দিয়ে এটাকে গুণ করে দিবে, তাহলে পাওয়ার 1 যোগ হয়ে গেল, আবার যেহেতু 6 কে ভাগ করতে পারছো তাহলে কি 60 নিবা, 60 নিলে কি পাওয়ার 1 কমে যাবে, কারণ কি দশমিক আমি বামে নিল, তাহলে দশমিক বামে গেলে পাওয়ার কি এখানে কমে যাবে, আর দশমিক ডানে গেলে পাওয়ার কি এখানে বেড়ে যাবে, ঠিক আছে, এই কনসেপ্টটা লাগবে। পরবর্তী প্রশ্ন দেখো 16 গ্রাম অক্সিজেনে কতটি অণু আছে, তাহলে 16 গ্রাম অক্সিজেন মানে কি বলতো, অক্সিজেনের ভর কত 32 না, তাহলে দেওয়া আছে 16, তার মানে মোল সংখ্যা কত হবে, মোল সংখ্যা মানে কি W/M না, তাহলে দেখো এটা কত হচ্ছে 16 ভাগ 32, তাহলে মোল সংখ্যা কত হাফ হয়ে যাচ্ছে না, তাহলে অণু সংখ্যা কত হবে 6.02 এর অর্ধেক, তাহলে 6.02 এর অর্ধেক কত এটা না, তাহলে অণু সংখ্যা n এটা সমান দেখো হাফ ইন্টু 6.02 গুণন হচ্ছে 10 টু দি পাওয়ার 23, তাহলে ভ্যালুটা কত হচ্ছে 3.011 10 টু দি পাওয়ার 23, তো ইজিলি আমরা এগুলো দেখা মাত্র করতে পারবো, তাই না, খুবই সহজ প্রশ্ন। আবার দেখো 16 গ্রাম অক্সিজেন, এই যে প্রশ্ন দেখো এখানে কি ছিল যে 16 গ্রাম অক্সিজেনের মধ্যে কতটি অণু আছে, এটা আমরা ইজিলি করলাম। এবার দেখো তোমাকে বলছে কি পরমাণু, তাহলে অণু এবং পরমাণু এটা অবশ্যই তোমাকে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখো পরমাণু বের করি, দেখো পরমাণু সংখ্যা কিভাবে বের করবে, মোল সংখ্যা, তাহলে মোল সংখ্যা কত 16 ডিভাইড বাই 32 গুণ এখানে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা কত 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এবার এই যে আমাদের অক্সিজেন অণু, তাহলে অক্সিজেন অণু এটাতে পরমাণু কতটা আছে, পরমাণু দেখো কয়টা আছে, দুইটা না, দুইটা অক্সিজেন, তাহলে এটা কি হবে 2 গুণ হয়ে যাবে, কি হবে 2 গুণ হয়ে যাবে, ঠিক আছে। যদি বলতো অণু সংখ্যা তাহলে 2 গুণ হতো না, যদি বলছে পরমাণু সংখ্যা তার মানে অক্সিজেন কয়টা আছে, যে এই যে দুইটা পরমাণু না, তাহলে 2 হবে, ঠিক আছে, গুণ হয়ে যাবে। তাহলে দেখো এটাতে ভাগ করলে কত 2 থাকে না, এবার এই যে এই 2 আবার এটা কাটবে, কারণ কি 1/2 হচ্ছে হাফ হচ্ছে, তাহলে হাফ আর 2 কাটা গেল, তাহলে আলটিমেটলি কি 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এটাই তো থাকলো, তাই না, তো এটাই কিন্তু আমাদের মোল সংখ্যা, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা এ নাম্বারে দেওয়া আছে, ঠিক আছে। কারণ এই যে মূল সংখ্যা কত হচ্ছে হাফ আসছে, এই যে হাফ আসলো, এই 2 দিয়ে আমি এই 2 কে কাটলাম। পরবর্তী প্রশ্ন দেখো প্রমাণ তাপমাত্রা ও চাপে এসটিপি তে কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে, বুঝো, তাহলে প্রমাণ তাপমাত্রা ও চাপে এসটিপি তে কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে, 1 গ্রাম সবচেয়ে বেশি দখল করবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বেশ কিছু দেওয়া আছে, তাহলে আয়তন দখল করবে কোনটা বেশি, তাহলে এখানে আমাদের হিসাব করবো কি মোল সংখ্যার সাহায্যে হিসাব করবো, কেন ভাই মোল সংখ্যা হিসাব করবো, কারণ আমাদের ভর দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা মোল সংখ্যা n এটা মানে কি বলতো, এটা মানে হচ্ছে W/M এবং কি আয়তন দেওয়া থাকলে ডিভাইড বাই 22.4। এখন কথা হচ্ছে তোমাকে বলছে যে ভর দেওয়া আছে কতটুকু আয়তন দখল করবে, তার মানে তোমাকে এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে, ঠিক আছে। তোমাকে 1 গ্রাম ভর দেওয়া আছে কনস্ট্যান্ট W, সবার ক্ষেত্রে কিন্তু W কনস্ট্যান্ট, সবার ক্ষেত্রে W কনস্ট্যান্ট, এবং আমরা যদি বলি যে এখানে W এবং হচ্ছে 22.4 এটা কি কনস্ট্যান্ট না, এটা কনস্ট্যান্ট, দেখো ভর সবার ক্ষেত্রে 1 গ্রাম, তাহলে আমি বলতে পারি যে VL, তাহলে দেখো এই পাশে আমি কনস্ট্যান্ট 1 বাই এটা সমানুপাতিক আমি VL এটা লিখতে পারি, তার মানে দেখো আয়তনটা আলটিমেটলি কি হবে
যার হচ্ছে আণবিক ভরটা বেশি, যার আণবিক ভর বেশি তার আয়তন কম। ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে যার আণবিক ভর, যার আণবিক ভর কম, যার আণবিক ভর কম, ভর কম তার আয়তন বেশি, এটা মনে রাখবা, আয়তন বেশি। এটা কখন অ্যাপ্লাই করব, যখন আমাদের ভরের মানটা কনস্ট্যান্ট। দেখো সবার ক্ষেত্রে 1 গ্রাম, সবার ভর কিন্তু 1 গ্রাম, তাহলে ভরটা কি কনস্ট্যান্ট, তাহলে ভর যদি কনস্ট্যান্ট হয় তাহলে আয়তনটা কি হবে, আণবিক ভরের ব্যস্তানুপাতিক। তো আমরা জানি এখানে সবচেয়ে কম কার বলতো, হাইড্রোজেনের না, হাইড্রোজেনের ভর সবচেয়ে কম, মাত্র 2 গ্রাম, বাকিগুলো সবচেয়ে বেশি, তাহলে এটাই হবে সবচেয়ে বেশি আয়তন দখল করবে। ঠিক আছে, তাহলে আমাদের ডাব্লু যদি কনস্ট্যান্ট থাকে তাহলে দেখবো যে আণবিক ভরটা কার সবচেয়ে কম, যারটা কম তার আয়তন বেশি। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটিতে বেশি পরমাণু আছে, কোনটিতে বেশি পরমাণু আছে। এখন কথা হচ্ছে পরমাণুর সংখ্যা বের করতে বলছে। কি কি বলছে দেখো, হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন পরমাণু, তারপর তোমাকে হিলিয়াম দেওয়া আছে, তারপর দেখো ক্রোমিয়াম দেওয়া আছে, নাইট্রোজেন দেওয়া আছে। তো এদের কি বলছে, এদের পরমাণু সংখ্যা বের করতে বলছে। তো আমরা পরমাণু সংখ্যা কিন্তু বের করা তোমাদের শিখাইছি, ঠিক আছে, পরমাণু সংখ্যা বের করা শিখাইছি। এখন তোমাদের এখানে যে ঘটনা, পরমাণু সংখ্যা আমরা বের করব। পরমাণু সংখ্যা কিভাবে বের করব, যেহেতু এখানে দেখো ভর সংখ্যা কনস্ট্যান্ট না, ভর সংখ্যা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট না, তাহলে ভিন্ন ভিন্ন, তাহলে অবশ্যই প্রত্যেকটা অপশনের জন্য তোমাকে বের করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা অপশনের জন্য বের করতে হবে, তাছাড়া উপায় আমরা দেখছি না। কারণ এখানে আমরা ইজিলি পরমাণু সংখ্যা দেখো, আমরা অপশন এ এর ক্ষেত্রে যদি বলি, অপশন এ দেখো এখানে তোমার কি বলছে, অপশন এর ক্ষেত্রে হাইড্রোজেনের অ্যাটম কত 1.0 গ্রাম, তার মানে এর যে পরমাণু সংখ্যা এটা কত হচ্ছে 1.10 ডিভাইড বাই 2, 2.16 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা 0.2 গুণন হচ্ছে 10⁻23। ঠিক আছে, এটা তার সাথে কি করতে হবে, এখানে হাইড্রোজেন গ্যাস, এ নাম্বার মানে কি তোমাকে হাইড্রোজেন গ্যাস, তাহলে এখানে পরমাণু সংখ্যা কত, পরমাণু আছে 2টা, তাহলে এখানে 2 গুণ হয়ে যাবে। ঠিক আছে, এখানে 2 গুণ হয়ে যাবে। তো দেখো এইটা এটা দিয়ে ভাগ করলে আলটিমেটলি কত আসছে, উপরে আছে 1/2 1/2, তাহলে তুমি এটাতে 2 দিয়ে দিয়ে কাছাকাছি একটা ভাগ করতে পারো। ঠিক আছে, এটা কাছাকাছি ধরে একটা ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি হচ্ছে এই 2 দিয়ে কাটতে পারো, তাহলে তোমার এখানে 6 এর থেকে একটু কম আসবে। তো বাট তুমি এটাকে কিন্তু লিখতে পারো যে 6.02 বা 6.63, এখানে যে রেজাল্ট আসে 6.6 বা কাছাকাছি একটা ভালো ইন্টু 10⁻23, এই মান তোমার আসে। ঠিক আছে, তো অপশন বি এটার ক্ষেত্রে যদি আমি বলি, অপশন বি তে কি আসে, ক্রোমিয়াম অ্যাটম বা ক্রোমিয়াম পরমাণু। ঠিক আছে, তো ক্রোমিয়াম কয়টা, একটাই ক্রোমিয়াম দেওয়া আছে। তো এর ক্ষেত্রে যে পরমাণু সংখ্যা সেটা কত আছে, ক্রোমিয়াম কতটুকু দেওয়া আছে 14.7, 14.7। ঠিক আছে, তো নর্মালি আমাদের যে ক্রোমিয়ামের যে ভর সেটা কত 52, তাহলে W/M যেহেতু আমাদের মূল সংখ্যা লাগবে, তাহলে 14.7 ডিভাইড বাই হচ্ছে 52। ঠিক আছে, এর সাথে কি হবে 6.02 গুণ হচ্ছে 10⁻23, তাহলে ক্রোমিয়াম কয়টা আছে, ক্রোমিয়াম আছে একটা। তাহলে তোমাকে এবার এটা হিসাব করতে হবে। তো এটা যদি ক্যালকুলেশন করা যায়, তো দেখো এই মানটা কিন্তু আমাদের ক্ষেত্রে একটু ঝামেলা করতে হবে। দেখো এখানে আছে 14, এখানে আছে 52, তাহলে দেখো আমরা যদি 3 14 হিসাব করি, 3 14, 3 4 12 12 2 হাত থেকে 1 42। ঠিক আছে, তাহলে 3 14, তাহলে 3 এর থেকে একটু 4 4 4 এখানে 56 হয়ে যাবে, তো 4 এর থেকে একটু কম, তাহলে 3 পয়েন্ট সামথিং, এখানে কি পাবা তুমি, এখানে 3 পয়েন্ট সামথিং পাবা, এটা দিয়ে এটা কাটে 3 পয়েন্ট সামথিং, তো 3 পয়েন্ট সামথিং দিয়ে এটাকে যদি ভাগ করা যায় তাহলে এখানে 2 এর থেকে একটু কম আসবে। ঠিক আছে, তো আমরা 1.9 বা এরকম ধরলাম, তাহলে এখানে তোমার অ্যান্সারটা চলে আসে 1.9 সামথিং, 1.9 সামথিং ইনটু 10⁻23, এই ভ্যালুটা আমাদের আসছে বি নাম্বারে। তো সি নাম্বার আমি দেখতে পাচ্ছি 2 গ্রাম হিলিয়াম অ্যাটম, 2 গ্রাম হিলিয়াম অ্যাটম। তো হিলিয়াম মানে কি, যে এটা হিলিয়াম পরমাণু। ঠিক আছে, তো হিলিয়াম পরমাণু, তো হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে যে আমাদের পরমাণু সংখ্যা তাহলে কি হবে 2 ডিভাইড বাই হচ্ছে 4, কারণ হিলিয়ামের ভর সংখ্যা কত 4, গুণ হচ্ছে 6.02 গুণ দেখো 10⁻23। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমাদের হিলিয়াম পরমাণু আছে একটাই, হিলিয়াম কয়টা আছে, হিলিয়াম কিন্তু একটাই, তাহলে একটা যদি থাকে এর সাথে এক গুণ হবে, তাহলে 2 দিয়ে ভাগ, এটা 2 হয়, তাহলে 2 দিয়ে এটাকে ভাগ করলে কত থাকে 3.01, তাহলে এটার অ্যান্সার কত 3.01 ইন্টু 10⁻23। তাহলে অলরেডি তিনটার মধ্যে দেখো কম্পেয়ার করো, সবচেয়ে বেশি কার হচ্ছে 6.63, তারপর 19, তারপর 3 পয়েন্ট, তার মানে এটা কিন্তু এখনো এ নাম্বার অপশনটা কিন্তু সবচেয়ে বেশি আছে এখন পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমাদের ডি নাম্বার অপশনটা যদি দেখি, ডি নাম্বার, তো ডি নাম্বার দেখো 7 গ্রাম নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেন অ্যাটম, নাইট্রোজেন কি বলছে, নাইট্রোজেন অ্যাটম, তাহলে নাইট্রোজেন কিন্তু দ্বি পারমাণবিক একটা গ্যাস, নাইট্রোজেন কি, নাইট্রোজেন হচ্ছে একটা দ্বি পারমাণবিক গ্যাস, তাহলে দ্বি পারমাণবিক গ্যাস মানে কি, এখানে নাইট্রোজেন N2 হবে। তাহলে দেখো নাইট্রোজেন ভর কত 7 দেওয়া আছে, এর আণবিক ভর হচ্ছে 14, আণবিক ভর কত 7 গুণে 14, 14 এখানে 28 হবে, এখানে কি হবে 28 হবে, গুণন দেখো 6.02 গুণন হচ্ছে 10⁻23 গুণ হচ্ছে 2, তাহলে এটা কি 4 7 28, সরি 3
7 21 7 28, এখানে থাকবে 4 আর এখানে 2, তাহলে এটা 2 দিয়ে কাটলে 2 থাকে, তাহলে তুমি এখানে পাচ্ছ কত, হাফ ইন্টু 6.02 গুণন হচ্ছে 10⁻23, ঠিক আছে, 10⁻23, তার মানে এটা 2 দিয়ে কাটলো, তাহলে এখানে কি থাকলো 3.01 ইন্টু 10⁻23। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরেকটা জিনিস প্রশ্ন আছে, দেখো এখানে আমাদের নাইট্রোজেন এই অপশনটা এবং হচ্ছে আমাদের সি নাম্বার অপশনে কিন্তু সমান পরিমাণে পরমাণু সংখ্যা আসে, ঠিক আছে। তাহলে দেখো 2 গ্রাম হিলিয়ামে এবং এটা কিন্তু আমাদের বলছে যে সবচেয়ে বেশি কোথায়, সবচেয়ে বেশি আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে পাইলাম 6.63 10⁻23, এটা কিন্তু সবচেয়ে বেশি, হ্যাঁ, বাকিগুলো কিন্তু এর থেকে কম। তাহলে অ্যান্সারটা কোথায়, এ নাম্বার। তো এই প্রশ্নগুলো, এই টাইপের প্রশ্নগুলো তোমাদের বের করা একটু ঝামেলা, এটা ধাবিতে আসছে 19-20 18-19 আগের দিকে, তো রিসেন্ট কিন্তু এই টাইপের প্রশ্ন আসে না, বাট নিয়মটা, রুলসটা তোমরা দেখে রাখবা, ঠিক আছে, রুলসটা দেখে রাখবা, রুলস এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো, প্রমাণ অবস্থায় 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত? তাহলে এখন হচ্ছে প্রমাণ অবস্থা মানে কি, এসটিপি, আয়তন বের করতে বলছে, এখানে কি দেওয়া আছে, ভর দেওয়া আছে, তাহলে আমরা কি করবো, মোল সংখ্যা হিসাব করবো। তাহলে মোল সংখ্যা মানে কি, যে W/M, এটা সমান আমরা লিখতে পারি আয়তন ডিভাইড বাই 22.4, এটা তোমার বের করতে বলছে, কি আয়তন বের করতে বলছে, তাহলে আয়তন সমান তুমি কি লিখতে পারো, এই যে আয়তন এটা বের করতে বলবে, সেটা তুমি হচ্ছে W/M ইন্টু 22.4, ইজিলি বের করতে পারবে। আয়তন বের করতে চাইলে এই সূত্র অ্যাপ্লাই করে ফেলবা। তাহলে দেখো W/M, তাহলে 2 ইন্টু 2, কার্বন ডাই অক্সাইডের ভর কত, 44 গ্রাম ইন্টু 22.4, তাহলে দেখো 22 দিয়ে যদি এটা ভাগ করতাম তাহলে কত, 2 হইতো, তাহলে 2.2 দিয়ে করলে এটা কি হবে, 20 হবে, তাহলে এটা নিচে থাকবে 20, 20 দিয়ে যদি কার করো তাহলে কি 1 পয়েন্ট সামথিং থাকবে না, কারণ 22.4 এর মধ্যে 20 কয়বার, একবারই যায়, তাহলে 1 পয়েন্ট সামথিং থাকবে, দেখো 1.12 এটা হবে উত্তর, 1.12 এটা হচ্ছে উত্তর, এটা আমাদের। পরবর্তী প্রশ্ন দেখো, এক লোক একবার নিঃশ্বাসে তোমার 200 মিলিগ্রাম বাতাস গ্রহণ করে, 200 মিলিগ্রাম বাতাস গ্রহণ করে মানে কি, সে অক্সিজেন গ্রহণ করছে। যদি বাতাসে 20% ভর অক্সিজেন ধারণ করে, তাহলে লোকটি একবার নিঃশ্বাসে কতগুলো অক্সিজেন অনুগ্রহণ করবে? তাহলে দেখো সে যখন যতটুকু ভর সে গ্রহণ করছে তার মধ্যে কতটুকু অক্সিজেন আছে, 20 গ্রাম অক্সিজেন আছে, তাহলে টোটাল যে অক্সিজেনের ভর সেটা আলটিমেটলি কত, এখানে অক্সিজেনের ভরটা আমার লাগবে, অক্সিজেনের ভর, এই অক্সিজেনের ভরটা কত হবে, ডাব্লিউ, এটা সমান হচ্ছে এই যে 200 মিলিগ্রাম, 200, যখন আমরা 200 দিয়ে করি, 200 মিলিগ্রামের কত, 200 মানে 20%, মানে কি 20 ডিভাইড বাই 100, তাহলে দেখো এটা কাটলো 2 থাকে, তাহলে আলটিমেটলি কত, 40 মিলিগ্রাম, এটা হচ্ছে তোমার কি ভর, এটা পেলাম কত, অক্সিজেনের ভর, ঠিক আছে, অক্সিজেনের ভর। তো বলছে লোকটা একবার কতগুলো অক্সিজেন অণু গ্রহণ করে, তাহলে অণু সংখ্যা তোমাকে বের করতে বলছে, অণুর সংখ্যা, এন এর মান তোমাকে বের করতে বলছে, তাহলে অণুর সংখ্যা আমরা কিভাবে বের করব, অণুর সংখ্যা অণুর সংখ্যা আমরা কি জানি, মোল সংখ্যা গুণন হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে দেখো মোল সংখ্যা কি পাবো, এই যে 40 মিলিগ্রাম, তাহলে গ্রামে নিলে কি হবে, 10⁻³ ডিভাইড বাই এম কত, অক্সিজেনের ক্ষেত্রে 32 গুণন হচ্ছে 6.02 গুণন হচ্ছে 10⁻23, ঠিক আছে, তো এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তাহলে এগুলো আমরা কিন্তু ক্যালকুলেশন করবো, দেখো এই যে 32 আছে না, 32 এই যে 6.02, এটা দিয়ে আমরা একবার ভাগ করছিলাম, তো ভাগ করে এটা দেখছিলাম মানটা কত চলে আসে, এখানে মানটা চলে আসে হচ্ছে তো 1 পয়েন্ট সামথিং, ঠিক আছে, তো আমরা এখানে লিখতে পারি হচ্ছে এটাকে 2 দিয়ে যায় না, তো 2 দিয়ে কিন্তু এটা যায় না, তাই না, এটা 1.9 বা এরকম সামথিং একটা ভ্যালু আসে। তাহলে এখন ঘটনা হলো দেখো 1, তাহলে 4 একে 4, 4 একে বা 2, 4 দুগুণে 8, এরকম 8 এর থেকে একটু কম আসবে, দেখো এটা আছে 1.9 আর এখানে আছে কত, 4, এই যে এই 40 যখন এর সাথে গুণ হয়ে যাবে তখন কি এটা 10⁻2 থাকবে, তার মানে তোমার এখানে রেজাল্ট আসবে এরকম 4 ইন্টু 1.9 ইন্টু এখানে কি 10⁻² হলো না, 10⁻² ইন্টু 10⁻23 মানে কত, 10⁻21, 10⁻21 এরকম একটা ভ্যালু তুমি পাবা। তাহলে যখন, আচ্ছা এখানে একটু হিসাব ঠিক আছে নাকি, এখানে তুমি পাচ্ছ 40 মিলিগ্রাম, ঠিক আছে, -3, তো হিসাব তো ঠিকই থাকার কথা, হ্যাঁ, ও সরি, এখানে তোমার পাওয়ার তখন কমে যাবে, এখানে পাওয়ার তখন কমে যাবে,
তো এখানে তোমার হচ্ছে 22 হবে, এখানে 22, তো আমরা কি নেবো, এখানে দশমিক টেপার চলে আসবে, হ্যাঁ 22 হয়ে যাবে, তখন আলটিমেট দেখো এখানে কিন্তু 20 চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিন্তু আলটিমেটলি কত 7 8 হচ্ছে না, 1.9 আছে, তাহলে কি 8 এর থেকে একটু কম, 8 এর থেকে একটু কম কি 7.5 অপশন দেওয়া আছে, তাহলে আমরা 7.5 নিব। আর পাওয়ারের হিসাবটা মিলাবো, দেখো পাওয়ার মিলবে না, 12 আছে এখানে 20 আছে, তাহলে একটাই অপশনে 20 আছে, সেটা হচ্ছে বি নাম্বার, তো বি নাম্বারটা রাইট অ্যান্সার। তো যখন এই টাইপের ক্যালকুলেশন তোমাকে দিবে, তুমি পাওয়ারের হিসাবটা মিলাবা, ঠিক আছে, পাওয়ারটা মিলাবা আগে, ঠিক আছে, এই যে পাওয়ারটা মিলাবা, সব পাওয়ারের সাথে দেখবা মিলবা না, পাওয়ার ভিন্ন ভিন্ন থাকবে, ঠিক আছে, তখন কাছাকাছি মান ধরে করবা। তো এখানে কিন্তু খুবই সুন্দর একটা ট্রিকি প্রশ্ন ছিল, যতটুকু অক্সিজেন সে গ্রহণ করছে তার 20% অক্সিজেন আছে, তার মানে টোটাল যে বাতাস সে গ্রহণ করো তার মধ্যে টোটালটাই অক্সিজেন না, তাহলে এখানে 200 মিলিগ্রামের কতটুকু অক্সিজেন আছে এটা দরকার, তো 200 মিলিগ্রামের অক্সিজেন আছে কত, 200 গুণন 20%, মানে 20/100, এখান থেকে আমরা ডাব্লু অক্সিজেনের ভরটা পেলাম কত, 40 এমজি, এটা শুধুমাত্র অক্সিজেনের ভর 40 মিলিগ্রাম, তারপরে আমরা হিসাব করে মান বের করছি। পরবর্তী প্রশ্ন দেখো 16 নাম্বারটা, এক ফোঁটা পানিতে বিদ্যমান মোট পরমাণু সংখ্যা কত, এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি মানে কি, এখানে তোমার H2O, ঠিক আছে, তাহলে H2O এর ক্ষেত্রে তোমার এটা ভর কত, 18 গ্রাম, 1 মোল, এটা কি বলছে 1 মোল। এক ফোঁটা পানির আয়তন তোমাকে দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, আণবিক ভর দেওয়া আছে এবং অ্যাভয়েডার সংখ্যা দেওয়া আছে, তো তোমাকে বলছে এক ফোঁটা পানিতে মোট পরমাণুর সংখ্যা কত, কি বলছে পরমাণু, হ্যাঁ এটা কিন্তু গুরুত্বপূর্ণ, পরমাণুর সংখ্যা তোমাকে বের করতে বলছে। এবার এক ফোঁটা পানির আয়তন তোমাকে দেওয়া আছে, তাহলে আয়তন যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা মোল সংখ্যা পাবো, এখান থেকে আমরা মোল সংখ্যাটা বের করতে হবে, ঠিক আছে, আয়তন দেওয়া আছে কিন্তু, ঠিক আছে, তাহলে আয়তন দেওয়া থাকলে আমরা কি যে 22.4 এই হিসাব থেকে করব, বা ভর সংখ্যা ধরে করব। তো প্রথম কথা হচ্ছে তোমাকে ভরটা বের করতে হবে, কি করতে হবে, ভরটা বের করতে হবে, ভর বের করবো আমরা, ভর বের করে হিসাব নিকাশ করবো, যেহেতু আমাদের এখানে পানির ফোঁটার আমি হচ্ছে 18 গ্রাম জানি, তো ডাব্লু এটা সমান কত, ডাব্লু সমান আমরা জানি কিছু আয়তন, রো ঘনত্ব গুণন আয়তন, তাহলে এখানে দেখো ঘনত্ব কত দেওয়া আছে 0.05, আর আয়তন কত দেওয়া আছে, আচ্ছা ঘনত্ব দেওয়া আছে 1 গ্রাম পার সেমি কিউব, 1 গ্রাম পার সেমি কিউব, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা হিসাব করতে পারি, এটা পেলাম কি ভর। তাহলে এখন তোমাকে পরমাণুর সংখ্যা বের করতে, কি বলছে পরমাণুর সংখ্যা, পরমাণু কত, এখানে তোমার পরমাণু, পরমাণুর সংখ্যা, তো পরমাণুর সংখ্যার সূত্র কি হবে, মোল সংখ্যা গুণন হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা গুণন হচ্ছে কয়টা পরমাণু আছে, দেখো H2 এখানে কয়টা, x কত হবে 3 না, এসে 3 গুণ, ঠিক আছে, দেখো n এর মানটা আমি কত পাইছি, n এর মান W/m, তাহলে W এর মানটা কত পাইলাম 0.05 গুণন হচ্ছে 1 ডিভাইড বাই, এখানে তুমি m এর মানটা কত পাইছো 18, তাহলে উপরে সবগুলো মান লিখে নাও 6.02 গুণন হচ্ছে 10⁻23, ঠিক আছে, তাহলে অপশন কোথায় আছে, জি 0.05 3 × 10⁻6, এই মানটা কত আছে, তার সাথে 3 গুণ হবে, তাহলে এই অপশনের সাথে মিলতেছে কোথায়, দেখো তো পরমাণু সংখ্যা আলটিমেটলি n, এটা সমান তুমি কত পাইলা 0.05 ইন্টু 3 ইন্টু 6.02 10⁻23 18, ঠিক আছে। তো এখানে একটু বোঝার চেষ্টা করবা যে এখানে আমরা এইটা কেন লিখছি, কারণ ভর, এই যে আমাদের যে ঘনত্ব, ঘনত্ব মানে কি W/v, ঠিক আছে, তো তোমাকে ডাব্লুর মানটা লাগবে, কারণ কি আণবিক ভর দেওয়া আছে, ঠিক আছে, আমাকে মোল সংখ্যা তো বের করতে হবে, মোল সংখ্যা লাগবে না, মোল সংখ্যা লাগবে, তো W/v করে আমরা বের করবো। তো আমরা কিন্তু চাইলে 22.4 লিখতে পারতাম, দেখো আয়তন, এই যে আয়তন v, এটা সমান কি, এখানে সেমি কিউব দেওয়া আছে না, এটাতে কিন্তু আমরা আয়তন বের করবো, কিন্তু নিচে দেখো কি দেওয়া আছে, নিচে ভর দেওয়া আছে, এই যে 18 ভর, আয়তন কিন্তু দেওয়া নাই, এই জন্য আমরা কি ভর হিসাব করে মোল সংখ্যাটা বের করব, ঠিক আছে, তাহলে ভর থেকে যদি মোল সংখ্যা বের করতে যাই তাহলে কতটুকু ভর এখানে আছে এটা তো দরকার, তাহলে এখানে ডাব্লুর মান কত, র ইন্টু ভি, রো মানে এই যে ঘনত্ব রো, এটা হচ্ছে ভি, হিসাব করে বের করব। পরবর্তী প্রশ্ন দেখো, এটা দুইটা হয়ে গেছে, আচ্ছা দুইটা প্রশ্ন হয়ে গেছে, দেখো 2 গ্রাম H2O তে কতটি হাইড্রোজেন পরমাণু আছে, এখানে কি বলছে পরমাণুর সংখ্যা তোমাকে বের করতে বলছে, কতটি হাইড্রোজেন, তো তুমি যদি এখানে হিসাব করো H2O, এখানে হাইড্রোজেন আছে কতটি, হাইড্রোজেন, হাইড্রোজেন আছে শুধুমাত্র স্পেসিফিক ভাবে বলেছে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন কত আছে, হাইড্রোজেন আছে দুইটি, তাহলে এখানে এক্স আমরা কত বসাবো, এক্স হলো 2 বসাবো, এক্স হলো কত বসাবো 2 বসাবো, ঠিক আছে, তাহলে 2 গ্রাম হাইড্রোজেন অণু, তার মানে তোমাকে অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা n, পরমাণু n, এটা সমান কত হবে বলতো, w ডিভাইড বাই m ইন্টু n অফ a, এখানে হাইড্রোজেন আছে কয়টা, দুইটা, তাহলে দেখো w এর মানটা কত পাচ্ছি 2 গ্রাম, এখানে H2 মানে কত 18 না, গুণন দেখো এখানে 6.02 গুণ হচ্ছে 10⁻23 গুণ হচ্ছে 2, ঠিক আছে, আচ্ছা এখন ঘটনা কি ঘটতে পারে,
দেখো এই যে 6 এটাকে কাটলাম তাহলে কত 3 হইলো, এই যে 2 এই 2 গুণ হয়ে গেল, তাহলে উপরে কত হলো 4 ডিভাইড বাই 3, তাহলে 4 ডিভাইড বাই 3 মানে ভাগ করলে কত থাকে 1 পয়েন্ট সামথিং না, 1 পয়েন্ট সামথিং, তাহলে 1.3 একটা অপশন দেওয়া আছে 1.3, 1.3। এই যে পাওয়ার দেখো উপরে কি সেম আছে না, পাওয়ার কি চেঞ্জ হচ্ছে, উপরে দেখো আমি 4/3 পাইলাম, এখানে আলটিমেটলি কি পাইলাম দেখো তো, এটাটা কাটাকাটি করলে আমি কি পাইলাম, এখানে কাটাকাটি হলো 4/3, হ্যাঁ 4/3 ইন্টু 10⁻23, কারণ আমরা কি যে 6.02 এটা দিয়ে কিন্তু 18 কে ভাগ করলাম, তো এটা কিন্তু 3 এর থেকে একটু কম আসবে, 3 এর থেকে একটু কম আসবে, তাহলে উপরে 4 3 এর থেকে একটু কম মান, তাহলে এটা ভাগ করলে কত 1.33 এর মানটা ভ্যালু তুমি পাচ্ছ, তাহলে এখানে 1.33 এই মানটা তুমি এখান থেকে ভাগ করে এটা পাইলা, তার সাথে পাওয়ার কিন্তু সেম আছে 10⁻23 এটাই আছে, তো এটা কই দেওয়া আছে, যে এটা অপশন 10⁻23। দেখো সবগুলো পাওয়ার কিন্তু ভিন্ন, তো তুমি জাস্ট পাওয়ারটা হিসাব করলেও কিন্তু এখানে অ্যান্সার বের করতে পারবা, ঠিক আছে, এখানে দেখো পাওয়ারটা 23ই থাকবে, পাওয়ারটা কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে। আবার তুমি এই 2 দিয়ে কাটলা তাহলে কত 9 হইলো, 9 দিয়ে এটাকে 60 দিয়ে কাটলা, যা অ্যান্সার আসবে প্রায় সেম আসবে, কাছাকাছি, সমস্যা নেই, ক্যালকুলেশন তুমি যেভাবে পারো, আমি যেভাবে করলাম এভাবে তোমার সবচেয়ে ইজি হয়, ঠিক আছে। পরবর্তী দেখো 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণু সংখ্যা, কি বলছে অণু, অণু সংখ্যা বের করতে বলছে, ঠিক আছে। তাহলে অণু সংখ্যা যদি আমি বের করতে বলে, অণু সংখ্যা, অণু সংখ্যা, তাহলে অণু সংখ্যা বের করলে আমি কি ভর দেওয়া আছে না, তাহলে দেখো 2.2, কার্বন ডাইঅক্সাইড কত 44 গ্রাম, গুণন এই যে 6, এটা তোমরা করছে একবার 6.02 গুণন 10⁻23, তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে কত থাকে 20 থাকবে, 1/20 20 থাকবে, তখন এটা দিয়ে এটা কাটলে কত থাকবে তোমার হচ্ছে 3.01 ইন্টু 20 আছে না, এটা চলে যাবে, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে একটা 10⁻22, এটা হবে আনসার, ঠিক আছে। তাহলে পাওয়ার কত হবে 22 হয়ে যাবে, জি বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন দেখো, রাবিতে আসছে 15-16 সেশনে, তোমাকে বলছে প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 ml নাইট্রোজেন গ্যাসে কয়টি অণু আছে, বুঝো প্রমাণ তাপমাত্রা ও চাপে, প্রমাণ তাপমাত্রা ও চাপে মানে কি, প্রমাণ চাপ, প্রমাণ আয়তন কত, প্রমাণ আয়তন হচ্ছে 22.4 লিটার, 22.4 লিটার, তার মানে অণুর সংখ্যা বের করতে বলছে, তাহলে এখানে বিষয়টা হচ্ছে দেখো 22.4 লিটার, 22.4 লিটার নাইট্রোজেনে অণু আছে কতটি, অণু আছে, বা তুমি এখানে অনুপাত, অনুর সংখ্যা কত হবে, মূল সংখ্যা গুণন অফ এ, তাই না, তাহলে যেহেতু আয়তন দেওয়া আছে তাহলে মূল সংখ্যা কত হবে, পুরো আয়তন লিটারে নিতে হবে, তাহলে 1 ইন্টু 10⁻³ ডিভাইড বাই প্রমাণ অবস্থা আয়তন কত 22.4 লিটার, গুণন হচ্ছে 6.02 গুণন 10⁻23, ব্যাস ক্যালকুলেট করে মানটা বের করবা, তাহলে 22 আছে এখানে 6.02, তাহলে হিসাব নিকাশ করতে হবে, তাহলে এখানে 20 আমি যদি ধরতাম, যদি এটা 20 ধরতাম, এটা 60 ধরলে 3 এর থেকে একটু কম, তার মানে মানটা এখানে 2 এর থেকে একটু কম, তাহলে 2 এর থেকে একটু কম, এই ভ্যালুটা তুমি কোথায় পাচ্ছ, 2 এর থেকে একটু কম, এখানে আমরা আগে পাওয়ারের হিসাবটা করে নেব, ঠিক আছে। দেখো পাওয়ারের যদি হিসাবটা করি, এখানে আছে দেখো কত 10⁻³ এখানে আছে কত 23, তাহলে আলটিমেটলি এখানে আমাদের 20 কিন্তু চলে আসবে, দেখো উপরে চলে আসবে 1 ডিভাইড বাই 22.4 গুণন হচ্ছে 6.02 গুণন দেখো 10⁻20, এখন কথা হচ্ছে দেখো পাওয়ার 20 কোথায় আছে, পাওয়ার কি 20 আছে, 20 নাই, কিন্তু দেখো নিচে কিন্তু 22.4, তার মানে এখানে একটা শূন্য তোমাকে নিতে হবে, 60 তোমাকে নিতে হবে, 60 নিলে এখানে হিসাব করতে পারবা, তাহলে পাওয়ার কত হবে 1 কমে যাবে, তাহলে শুধুমাত্র পাওয়ারের হিসাব করে কিন্তু আমি অ্যান্সার বের করতে পারবো যে পাওয়ার কিন্তু কার 19 কোথায় আছে, দেখো এই অ্যান্সারটার কিন্তু পাওয়ার কত 19 হবে, কারণ নিচে দেখো এর থেকে একটা দশক বেশি মানে 22 আছে, তার মানে কি এখান থেকে একটা 10 উপরে যায় ভাগ হয়ে যাবে, তাহলে 19 হয়ে যাবে কিন্তু এখানে, ঠিক আছে, তাহলে পাওয়ার 19 কোথায় আছে এটা, তাহলে এই টাইপের ক্যালকুলেশন তুমি জাস্ট পাওয়ারটা হিসাব করে কিন্তু মান বের করতে পারবে, যে পাওয়ার কোথায় আছে মিলাইতে হবে, ঠিক আছে, এই ক্যালকুলেশন দেখো পাওয়ার 19 হচ্ছে, দেখো 19 কিন্তু কোথাও নাই, এই যে এখানে শুধুমাত্র 19, এটাই কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমরা বড় যে ক্যালকুলেশন গুলো সেগুলো পাওয়ারের হিসাবটা আগে করব, পাওয়ারের হিসাবটা আগে করে নিব। পরবর্তী প্রশ্ন দেখো, এসটিপিতে একটি অক্সিজেন অণুর ভর কত গ্রাম, একটি অক্সিজেন অণুর ভর কত, একটি অক্সিজেন অণুর ভর কত গ্রাম, কি বলছে এসটিপিতে, হ্যাঁ এসটিপিতে একটি ভর কত, তাহলে তোমাকে 1 মোল, দেখো 1 মোল বা অক্সিজেন বলছেন, অক্সিজেন অণু বা 32 গ্রাম, 32 গ্রাম এর অণু সংখ্যা, আচ্ছা আমরা এটা উল্টা করে লিখছি, দেখো 1 মোল বা 1 মোলে কয়টা অক্সিজেন অণু আছে, 1 মোল বা, এটা কিন্তু বা 6.02 গুণন হচ্ছে 10⁻23 অক্সিজেন অণুর ভর, 1 মোলের ভর কত আমরা জানি 18 গ্রাম না, সরি এখানে অক্সিজেন বলছে না, এটা সরি 32 গ্রাম হয়ে যাবে, তোমাকে বলছে একটি অণুর ভর কত, অর্থাৎ একটি অণুর ভর,
একটি অণুর ভর, তার মানে কি বলতো 32 ডিভাইড বাই 6.02 গুণন হচ্ছে 10⁻23। তো এখন ঘটনা হচ্ছে দেখো এখানে কি নিচে 6 দেওয়া আছে আর উপরে কত 32, আমরা দেখি 636 আর 530, তাহলে এটা কি 5 পয়েন্ট সামথিং হবে, 5 পয়েন্ট সামথিং। আর 23 উপরে গেলে ইনভার্স হয়ে যাবে, তো দেখো এখানে কি হবে 5 পয়েন্ট সামথিং ইনটু 10⁻−23 গ্রাম। তাহলে এটা অপশন দেওয়া আছে কোথায় দেখো 5 পয়েন্ট সামথিং 10⁻−3, এই যে বি নাম্বার অপশনটা। ঠিক আছে, পাওয়ার হিসাবে দেখবা হিসাব নিকাশ এখানে কত আসে। দেখো 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কার্বন পরমাণুর সংখ্যা কত, তাহলে 4.4 গ্রাম তোমাকে এখানে বলছে। ঠিক আছে, দেখো 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কার্বন পরমাণুর সংখ্যা কত, পরমাণুর সংখ্যা কি বলছে, পরমাণুর সংখ্যা, কার্বন পরমাণুর সংখ্যা। তাহলে তোমার এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডে কার্বন আছে কতটি, কার্বন আছে একটি, কার্বন আছে কয়টা, একটি। তাহলে তোমার এখানে কার্বন পরমাণুর সংখ্যা, কার্বন পরমাণু ইকুয়াল কত হবে, মোল সংখ্যা গুণন অ্যাভোগাড্রোর সংখ্যা গুণন হচ্ছে 1। ঠিক আছে, তাহলে মোল সংখ্যা কত হচ্ছে দেখো তো 4.4 ডিভাইড বাই 44 গুণন 6.02 গুণন হচ্ছে 10⁻23। তাহলে এটা দিয়ে ভাগ করলে কত 10 চলে আসে, তাহলে 10 যেটা গেলে পাওয়ার জাস্ট 1 কমবে, দেখো 6.023 গুণ হচ্ছে পাওয়ার 1 কমে গেলে কত হচ্ছে 22 হয়ে যাবে। তো 10⁻22 কই আছে দেখো অপশনে 10⁻22, এই যে এটাতে আসে না 6.02, বি নাম্বারটা অপশন। ঠিক আছে, তো বি নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। এইভাবে আমরা এই প্রশ্নগুলো সলভ করে ফেলবো। আমাদের এখানে ডবল প্রশ্ন চলে আসছে অনেকগুলো। 22 নাম্বারটা দেখো সালফিউরিক অ্যাসিড, তো সালফিউরিক অ্যাসিডের 2 মোল বৈশিষ্ট্যের 5 লিটার দ্রবণ তৈরি করতে কি পরিমাণ সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হবে। তো এখানে আমাদের কি কি চাইছে, মোল সংখ্যা বের করতে বলছে। হ্যাঁ, মোল সংখ্যা, তো মোল সংখ্যা n, এটা সমান লেখা যায় তোমার এই যে মোলারিটি ইনটু যদি আয়তন দেওয়া থাকে দুইটার গুণফল করলে মোল সংখ্যা পেয়ে যাবো। তাহলে দেখো এখানে মোলারিটি দেওয়া আছে 2 আর আয়তন দেওয়া আছে 5, তাহলে এখানে 2 গুণন 5, তার মানে কত বলো 10 না, এই যে 10 মোল, এখান থেকে ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, আমাদের অ্যান্সারটা করো, অ্যান্সারটা হচ্ছে বি নাম্বারটা, বি 10। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টাইপ ছিল এটা। এবার আমরা দেখবো সমীকরণ বিষয়ক গণনা। তো দেখো আমাদের যে পরবর্তী টাইপ সেটা হচ্ছে সমীকরণ বিষয়ক গণনা, অর্থাৎ তোমাকে সমীকরণ দেওয়া থাকবে, রাসায়নিক যে বিক্রিয়ার সমীকরণ, ওই বিক্রিয়া থেকে তোমাকে বলবে যে এখান থেকে কতটুকু মোল, হ্যাঁ কতটুকু বা কত মোল বিক্রিয়ক, এখানে বিক্রিয়কের পরিমাণ দেওয়া থাকবে, বলবে যে উৎপাদের পরিমাণটা কত, এই টাইপের প্রশ্ন তোমাকে দেওয়া থাকবে। তো ওখানে আমাদের বেশ কিছু বিক্রিয়া দেওয়া আছে, এদের বিক্রিয়াটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখো ক্যালসিয়াম কার্বনেটের সাথে তুমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড 2 মোল, এটা মোল সংখ্যা সহ আমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তো এখানে তুমি মুখস্থ রাখতে পারো বা কিছু প্রশ্ন সলভ করতে হতে এগুলো তোমার আয়ত্তে চলে আসবে। ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস H2 এটা উৎপন্ন হয়। তারপর ক্লোরাইডকে তুমি যখন তাপ দিয়ে ভাঙবা তখন এখানে 2KCl প্লাস 3 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তো এটার জন্য কয় মোল, আমাদের 2 মোল পটাশিয়াম ক্লোরাইড লাগবে। এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্ব, এটা থেকে প্রচুর প্রশ্ন আসবে। ক্যালসিয়াম কার্বনকে তুমি যখন তাপ দিয়ে বিয়োজন করবা তখন এখানে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। বেশিরভাগ ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বন থেকে কত গ্রাম বা কত মোল কার্বন ডাই অক্সাইড বা কত লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, এই টাইপের প্রশ্ন তোমার এসে থাকে। হ্যাঁ, তো এইগুলোর আমাদের কিন্তু ভর সংখ্যা, আণবিক ভর সংখ্যা আমাদের জানতে হবে। তো এখানে আমাদের পটাশিয়াম নাইট্রেট, এটাকে ভাঙলে কি হবে, এই বিক্রিয়াগুলো যেগুলো আমি মার্ক করে রাখছি এগুলো আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো আমাদের প্রশ্ন সলভ করতে করতে আমরা দেখবো যে আমাদের জন্য আরো কোনগুলো বেশি ইম্পর্টেন্ট লাগছে, সেগুলো আমরা প্রশ্ন সলভ করতে করতে মুখস্থ করে ফেলবো। ঠিক আছে, দেখো এখানে তোমাকে বলছে 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এনটিপি তে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এখানে কি দেওয়া আছে লিটার, সবগুলো লিটার, তার মানে তোমাকে এখানে বের করতে হবে কি আয়তন, এখানে তোমার কি বের করতে হবে আয়তন। তো তোমাকে অপশন থেকে এককগুলা দেখে বুঝতে হবে যে আসলে কি বের করতে যাচ্ছে, তো এখানে আমাদের আয়তনটা বের করতে হবে। তো এখন ঘটনা হচ্ছে এনটিপি যদি আমাদের দেখি এনটিপি, তো এনটিপি দের ক্ষেত্রে আমাদের যে আয়তনটা সেটা আমরা হিসাব করবো হচ্ছে 24.4 লিটার। হ্যাঁ, এটা আমরা হিসাব করবো এনটিপির ক্ষেত্রে। আর যখন আমাদের এসটিপি কথা উল্লেখ থাকবে তখন আমরা কি করবো, আয়তনটা হবে আমাদের 22.4 লিটার। তো এই দুটা জিনিস আমাদের একটু ক্লিয়ার রাখতে হবে। তো তোমাদের এই প্রশ্নটা আসলে অপশন একটু ভুল আছে, তো এখানে সলভ করে আচ্ছা আমরা দুইটাতেই দেখাই। তো আমাদের এনটিপি এসটিপি দুইটাই, তো আমাদের প্রথমে বিক্রিয়াটা জানতে হবে। তো ক্যালসিয়াম কার্বনেট, আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট, তো তোমরা যখন ভাঙবা তো ভাঙলে এখানে কি পাবো, ক্যালসিয়াম অক্সাইড পাবো, দেন হচ্ছে কার্বন ডাই অক্সাইড পাবো। তখন ঘটনা দেখো এখানে কিন্তু 1 মোল, এখানে কিন্তু 1 মোল দেওয়া আছে, বা এই যে ভর, এটার ভর কত, এটার ভর কিন্তু আমাদের 100 গ্রাম, এটা ভর কিন্তু 100 গ্রাম। তো এই যে 100 গ্রাম থেকে কতটুকু কার্বন ডাই অক্সাইড পেলাম, আমি কিন্তু এখানে 1 মোল কার্বন ডাই অক্সাইড পাচ্ছি। কতটুকু, 1 মোল। তো 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভরটা কত, কার্বনের কত 12, আর এখানে দেখো কত হচ্ছে, এখানে হচ্ছে 16 32, ঠিক আছে 44 গ্রাম, এখানে বললাম 44 গ্রাম।
তো এখন ঘটনা হচ্ছে আমাদের কিন্তু আয়তন হিসাব করতে বলছে, তাহলে আমি আয়তন যখন হিসাব করব তখন আমার কি এনটিপি বলছে না, তাহলে এনটিপিতে আমি এখানে কি লিখবো, আয়তনটা কত হবে, এখানে 24.4 লিটার, কারণ কি 1 মোল, তাহলে 100 গ্রাম থেকে উৎপন্ন হচ্ছে কত, 24.4 লিটার। তাহলে আমাকে 2.5 থেকে কতটুকু হবে এটা আমরা বের করতে পারবো। তাহলে আমি বলতে পারবি না যে 1 গ্রাম থেকে উৎপন্ন হচ্ছে কত, 24.4 ডিভাইড বাই 100, তাহলে আমাদের এখানে 2.5 গ্রাম থেকে কতটুকু হচ্ছে, 24.4 গুণন হচ্ছে 2.5 ডিভাইড বাই 100, ওই নিয়মে আমরা কিন্তু করে দিতে পারি। তাহলে 2.5 আছে, তো আমাকে যদি 25 বলতো তাহলে 25 দিয়ে 100 ভাগ করলে আমি 4 লিখতে পারতাম, তাহলে 2.5 যদি থাকে তাহলে এখানে 10 আর একটু গুণ হবে, তাহলে এখানে কত 40 হয়ে গেল। এবার উপরে আছে 24 আর নিচে 40, ভাগ করতে হবে অবশ্যই, এখানে ভাগ করবো, তাহলে 24.4 ডিভাইড বাই হচ্ছে আমাদের কত 40, ঠিক আছে। তো এটা আমাদের ভাগ করতে হবে, তাহলে ভাগ করে যে রেজাল্ট আসে সেটা হবে আমাদের এটার এনটিপি তে উত্তর। দেখো এখানে আমাদের রেজাল্ট আসে 0.6, এরকম একটা তুমি মান পাবে, কিন্তু এই অপশনটাকে এখানে দেওয়া নাই, অপশনটা দেওয়া নাই। তোমার অপশনে কি দেওয়া আছে, অপশনে দেওয়া আছে এসটিপি তে, এই যে এসটিপি না, এটা আমরা এটা হিসাব করলাম কি এনটিপি তে, এনটিপি, তাহলে এসটিপি তে কি হিসাব করবো, এসটিপি তে আয়তন, আয়তন এটা কত হবে, আয়তন এটা সমান ভিএল, এটা আমরা জানি কত, তোমার যে আয়তন প্রমাণ অবস্থায় যে আয়তন, ঠিক আছে, কত 22.4 গুণন ভর সংখ্যা, কতটুকু ভর 2.5 ডিভাইড বাই নিচে কি হবে, নিচে হচ্ছে টোটাল যে আণবিক ভরটা সেটা, এটা যে ভাগ করলে কত থাকছে 40, তো এটা দিয়ে ভাগ করলে তোমার যে 0.56 এরকম একটা রেজাল্ট চলে আসবে, ঠিক আছে। তাহলে যেটা আসলে উত্তর দেওয়া আছে 0.56 এটা, তাহলে এই উত্তরটা পাইতে হলে আমার কি এসটিপি তে বের করতে হবে, কিন্তু এনটিপি যে রেজাল্ট সেটা এখানে দেওয়া নেই, তো প্রশ্নটা কিন্তু হিসাবে ব্ল্যাঙ্ক হয়ে যায়, হিসাবে কি হয় ব্ল্যাঙ্ক হয়ে যায়। হ্যাঁ, প্রশ্নটা কি হবে, এসটিপি এনটিপি বললে এখানে এসটিপি দিলে আমাদের অ্যান্সার মিলবে, আর এনটিপি দিলে অ্যান্সার মিলবে না, বুঝতে পারছো, নিয়মটা সেম মনে রাখবা, ঠিক আছে। তোমাকে যেটা বলছে আয়তন বের করতে বলছে না, তুমি দেখবা যে 100 গ্রাম থেকে কতটুকু আয়তন 24.4, এটা কি, এটা হচ্ছে এনটিপি তে, এটা হচ্ছে কি এনটিপি, এনটিপি তে, ঠিক আছে, এনটিপি তে। যদি এসটিপি কথা বলতো আমি কি লিখলাম 22.4 লিখতাম, যেমন আমি যে এখানে হিসাব করছি 22.4 দিয়ে, যেটা চাবে সেটা তোমাকে লিখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে তোমাকে বলছে আয়রন সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে ফেরাস সালফেট উৎপন্ন করতেছে, বিক্রিয়াগুলো গুরুত্বপূর্ণ, বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট, বিক্রিয়াগুলো আমি এখানে সুন্দর করে লিখি। দেখো এখানে আমাদের কি বলছে, আয়রন, ঠিক আছে, আয়রনের সাথে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করছে, তো মোল সংখ্যাটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, কত মোল থেকে কতটুকু উৎপন্ন হচ্ছে, এটা আমাদের ফেরাস সালফেট উৎপন্ন হলো 1 মোল, এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো 1 মোল। এখন কথা হচ্ছে দেখো এটার যে মোল সংখ্যা এটা 1 মোল, তাহলে এটার মোল সংখ্যা কিন্তু সেম, ঠিক আছে। তাহলে আমরা মোল সংখ্যা এন অফ, এখানে আয়রনের যে মোল সংখ্যা এটা হিসাব, এই হিসাবটা একটু বুঝো, এই হিসাবটা একটু বুঝো। দেখো এন অফ আয়রন, আয়রনের মোল সংখ্যা এবং এন অফ হাইড্রোজেন এই মোল সংখ্যাটা কিন্তু সেম, তাহলে এখানে যদি 0.5 দেই, এখানেও হাইড্রোজেনের ক্ষেত্রে 0.5 হবে, তার মানে হাইড্রোজেনের মোল যা আয়রনের মোল সংখ্যা কিন্তু তাই হবে। তো তোমাকে এখানে কি কি দেওয়া আছে দেখো তো, সমীকরণ অনুযায়ী 27°C তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে 200 লিটার হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ লোহার প্রয়োজন হবে। তাহলে বুঝো তোমাকে এখানে কি তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, লিটার আয়তন দেওয়া আছে, কি পরিমাণ লোহা, কি পরিমাণ লোহা, মানে লোহার ভর তোমাকে বের করতে বলছে। তাহলে লোহার ভর যখন বের করবো তখন আমাদের লোহার মোল সংখ্যাটা লাগবে। এখন লোহার মোল বের করবো আমি কিভাবে, লোহার মোলের তো আমার এখানে তথ্য জানা দেওয়া আছে কি হাইড্রোজেনের তথ্য, তাহলে হাইড্রোজেনের যে মোল সংখ্যা এটাই কি লোহার মোল সংখ্যার সমান না, দেখো এই যে এন অফ আয়রন ইকুয়াল এন অফ হাইড্রোজেন, তাহলে দেখো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো দিয়ে কিন্তু আমরা মোল সংখ্যা বের করতে পারবো। মোল সংখ্যা সমান কি পিভি ডিভাইড বাই আরটি, এটা সূত্র হবে। আদর্শ গ্যাসের সূত্র মনে আছে না, আদর্শ গ্যাসের সূত্র কি, এই যে পিভি ইকুয়াল হচ্ছে এনআরটি, এই সূত্র ভাই আমি কেন অ্যাপ্লাই করবো, কারণ আমাদের প্রেসার দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা ইজিলি এন ইকুয়াল টু লিখতে পারি পিভি ডিভাইড বাই আরটি। এই সূত্র থেকে আমরা কি এন এর মানটা বের করব। তাহলে এই যে তুমি যে হাইড্রোজেনের মোল সংখ্যা পাইলা এটাই কি হবে বলতো, আয়রনের মোল সংখ্যার সমান না, এটাই হবে আয়রনের মোল সংখ্যার সমান। তার মানে আমি বলতে পারি যে আয়রনের এই যে হাইড্রোজেনের মোল সংখ্যা ইকুয়াল কত হবে, আয়রনের মোল সংখ্যা, এটা সমান কত, এটা সমান আমরা পিভি ডিভাইড বাই আরটি এটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখানে পি এর মান কত দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার, ভি এর মান কত দেওয়া আছে দেখো 200 লিটার, ঠিক আছে, ডিভাইড বাই আর এর মান কত 8.3 আমরা জানি, হ্যাঁ 8.3 গুণন দেখো টি এর মান কত 27°, তাহলে মানে এখানে আমরা 300 লিখতে পারি, ঠিক আছে। তো এখানে কিন্তু হিসাব নিকাশ ঝামেলা, তাহলে এখানে দেখো আলটিমেটলি কত পাচ্ছি আমরা 300 লিখতে পারি, ঠিক আছে 300। তাহলে এগুলো আমরা হিসাব নিকাশ যদি করি টোটালি আমরা এখানে 8 মোল বা 8 পয়েন্ট সামথিং এর পাবো, 8.12 মোল বা 8 এর কাছাকাছি একটা মোল আমি পাবো, ঠিক আছে, মোল সংখ্যা আমি পেয়ে গেলাম। তাহলে এটাই কি হলো আয়রনের মোল সংখ্যা। তারপর দেখো এন, এটা সমান আমরা কি জানি W/M না, W/M, তাহলে তুমি এখানে W সমান কি ইজিলি বের করতে পারো না, N গুণন M। তাহলে দেখো মোল সংখ্যা পেয়েছে কত 8.12, আর এখানে আয়রনের ভর কত আছে 56, তাহলে এখানে দেখো 56।
এটা গুণ করে দিবা, মান পেয়ে যাবা। ঠিক আছে, এটা গুণ করলে আলটিমেটলি আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এটা অ্যান্সার দেখো 454 চলে আসে, এটা গুণ করলে কত 454 চলে আসে। তো 454 বা সামথিং এরকম কিছু মান আসবে, 454 সামথিং। তো এখানে 455 কাছাকাছি আর কি। তো ডি নাম্বারটা অপশন রাইট অ্যান্সার। ঠিক আছে, তো প্রশ্নগুলো এইভাবে দেখতে হবে। যদি বিক্রিয়া দেখবা, বিক্রিয়া থেকে যেটা দেওয়া আছে এবং যেটা বের করতে হবে ওইটার মধ্যে সম্পর্ক তোমাকে, বিশেষ করে মোল সংখ্যা, ভর এবং আয়তন। কারণ এখানে যতটুকু মোল আয়রন দিবা ততটুকু মোল তুমি হাইড্রোজেন পাবা। তাহলে হাইড্রোজেনের মোল সংখ্যা ইকুয়াল হবে আয়রনের মোল সংখ্যা। তাহলে হাইড্রোজেনের মোল সংখ্যা বের করার তথ্য এখানে দেওয়া আছে, হাইড্রোজেনের মোল সংখ্যা বের করবো, ওইটা আলটিমেটলি আয়রনের মোল সংখ্যা। তাহলে n সমান W/m, তাহলে এখানে n জানা থাকলে m তো দেওয়া আছে, দেন আমরা W মানটা ইজিলি বের করতে পারবো। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে 100 গ্রাম চুনা পাথরকে তাপে সম্পূর্ণ বিয়োজিত করলে কি পরিমাণ চুন পাওয়া যায়? চুন মানে কি? এখানে ক্যালসিয়াম অক্সাইড। তো আমরা বিক্রিয়া থেকে দেখি, বিক্রিয়া থেকে দেখো ক্যালসিয়াম কার্বনেট, এটা ভাঙলে কি থাকছে? এটা ভাঙলে তুমি ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছ, প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো এখানে কত? এটা হচ্ছে 100 গ্রাম। এখানে কত পাচ্ছ বলো তো? ক্যালসিয়াম কত? 40, এখানে 16, তার মানে 56 গ্রাম। আর এটা কত পাচ্ছ? 44 গ্রাম। তার মানে তুমি এখানে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনকে ভাঙলে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাবা এবং 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাবা। তাহলে আমাদের অ্যান্সারটা কত? অ্যান্সার হচ্ছে 56 গ্রাম। তো এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং এটা কত? কার্বন ডাই অক্সাইড। পরবর্তী প্রশ্ন দেখো, 1 মোল গ্লুকোজ। তো গ্লুকোজের যে সংকেত সেটা তোমাকে জানতে হবে, সেটা কত? C6H12O6। এবার গ্লুকোজকে জারিত, এই যে জারিত মানে কি? এসে তুমি অক্সিজেন যোগ করবা। জারণ মানে কি? অক্সিজেন যোগ করা। আর বিজারণ মানে হাইড্রোজেন যোগ করা। ঠিক আছে, জারণ মানে কি হবে? অক্সিজেন যোগ করা। তাহলে এখানে বিক্রিয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বিক্রিয়াটা মনে রাখবা। তাহলে গ্লুকোজ C6H12O6, আমি কি করলাম? এটাকে জারণ করব। তাহলে জারণ করতে আমার কি লাগবে? 6 মোল অক্সিজেন লাগবে। কি লাগবে? এটা 6 মোল অক্সিজেন লাগবে। ঠিক আছে, এটা 6 মোল অক্সিজেন দিয়ে বিক্রিয়া করলে এখানে 6 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, 6 মোল কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে 6 মোল হচ্ছে হাইড্রোজেন। এটা আমাদের যে বিক্রিয়া, মানব জীবনের যে বিক্রিয়া, গ্লুকোজ ভেঙে আসলে শোষণ বিক্রিয়া। হ্যাঁ, শোষণ বিক্রিয়া, এটা আমরা ছোটবেলাতেও পড়ছি, আমাদের বায়োলজি বইতে ছিল। তো এটা আমাদের রসায়নে কাজে লাগছে। তো দেখো এখানে কত লিটার অক্সিজেন তোমার প্রয়োজন? 1 মোল। তো আমি দেখো এখানে 1 মোল উৎপন্ন, এখানে 1 মোল গ্লুকোজ ভেঙে আলটিমেটলি এখানে 6 মোল তুমি কার্বন ডাইঅক্সাইড পাচ্ছ এবং কি 6 মোল পানি পাচ্ছ। বুঝছো? তাহলে 1 মোল গ্লুকোজ ভাঙলে তুমি এখানে 6 মোল কার্বন ডাইঅক্সাইড পাবা এবং 6 মোল পানি পাবা। তাহলে 1 মোলের আয়তন কত? 22.4 লিটার। তাহলে এখানে আলটিমেটলি কত আয়তনটা? কত হচ্ছে? 6 গুণন 22.4 লিটার না? 1 মোলের আয়তন 22.4 লিটার, উৎপন্ন হচ্ছে কত? 6 মোল। তাহলে 6 মোলের আয়তন কত? 6 গুণন 22.4 লিটার। এটা হিসাব করলে মানটা পেয়ে যাবা। তাহলে দেখো 6 দুগুণে 12, 6 দুগুণে 12, এখানে 13, তাহলে এখানে আলটিমেটলি কত? 134 বা সামথিং এর একটা মান আমি পাচ্ছি। তাহলে এটা বি নাম্বারটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? এইভাবে আমাদের হিসাবগুলো করতে হবে। তাহলে বিক্রিয়াটা গুরুত্বপূর্ণ। এখানে 1 মোল গ্লুকোজের জন্য কি কি পাচ্ছি? 6 মোল কার্বন ডাইঅক্সাইড, 6 মোল হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে 1 মোলের আয়তন যদি 22.4 লিটার হয় তাহলে 6 মোলের কত হবে? 6 গুণ হবে এর সাথে। তারপর দেখো 5 নম্বর, নরমাল চাপ। কি আছে? নরমাল চাপ। নরমাল চাপে 84 গ্রাম পটাশিয়াম নাইট্রেট উত্তপ্ত হলে কত লিটার অক্সিজেন উৎপন্ন হবে? কত লিটার অক্সিজেন? তাহলে এই বিক্রিয়াটা আমার জন্য গুরুত্বপূর্ণ। দেখো বিক্রিয়া কিন্তু আমি এর আগেই দেখাইছি, প্রথম দিকে দেখাইছি। ঠিক আছে, এই যে বিক্রিয়াটা দেখো এখানে কিন্তু মার্ক করা আছে। হ্যাঁ, এখানে এই বিক্রিয়াটা আমাদের লাগবে। ঠিক আছে, তাহলে এখানে যে বিক্রিয়াটা হবে সেটা হচ্ছে আমাদের কি বলছো? 2 মোল এখানে পটাশিয়াম, 2 মোল, 2 মোল এখানে পটাশিয়াম নাইট্রেট ভেঙে তোমার কি করে? পটাশিয়াম নাইট্রাইট উৎপন্ন হবে, তার সাথে অক্সিজেন উৎপন্ন হবে। তার মোল সংখ্যাটা আমরা এটা হিসাব করে দিই। মোল সংখ্যা দেখো এখানে কত? 6টা, তার মানে এখানে 3 মোল হবে। হ্যাঁ, এখানে পটাশিয়াম 2টা দিছি, তাহলে এখানে পটাশিয়াম 2 হবে, এখানে 2 মোল পটাশিয়াম নাইট্রেট। এখন কথা হচ্ছে কত লিটার উৎপন্ন হবে? দেখো এখানে আমরা 2 মোল, 2 মোল, 2 মোলের জন্য কত পাচ্ছি? এখানে 3 মোল অক্সিজেন পাচ্ছি। ঠিক আছে, 3 মোল অক্সিজেন পাচ্ছি। এখন কথা হচ্ছে দেখো এখানে ভরটা কত? পটাশিয়াম নাইট্রেটের ভর কত? এটার ভরটা কত? এটা আমার লাগবে। তাহলে এটার যে ভর সেটা আসলে মানে তোমার 202 গ্রাম। তোমার কি এখানে আয়তন দেওয়া না? কত লিটার? তাহলে কত লিটার? এখানে এত গ্রামের জন্য 3 গুণন 22.4 লিটার, এত লিটার। তাহলে তোমার 202 গ্রাম হতে, 202 গ্রাম থেকে 3 গুণন 22.4 লিটার এতটুকু অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে 84 গ্রাম থেকে কতটুকু হবে? ঐকিক নিয়মে আমরা করতে পারবো না? ঐকিক নিয়মে কিন্তু করে দিতে পারবো, ঐকিক নিয়মেই করে দিতে পারবো।
তাহলে দেখো 84 গ্রাম থেকে উৎপন্ন হবে 84 গ্রাম থেকে উৎপন্ন হবে কত, এটা ভাগ এটা গুণন এত, তাহলে 3 গুণন 22.4 ডিভাইডেড বাই 202 গুণ 84, এটা হিসাব নিকাশ করলে মান পেয়ে যাবো। ঠিক আছে, তো যেহেতু এটা রাবিতে আসছে, তো রাবিতে আসা মানে বুঝো অনেক ঝামেলা। এখানে ঝামেলা বলতে ক্যালকুলেশন গুলো একটু জটিল। ঠিক আছে, ক্যালকুলেশন গুলো একটু জটিল আসবে। আচ্ছা সরি, এখানে একটু ভুলে গেছে, এখানে তো 3 হবে না, এখানে 1 মোল হবে। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা হিসাব নিকাশ করে ফেলি। তাহলে এখানে 22 আছে, এখানে 202 আছে, এখানে 84 আছে। তো আমরা যদি 2 2 দিয়ে ভাগ করতে পারি, 2 2 দিয়ে ভাগ করে দেখো, প্রথম কাজ হচ্ছে 202 আছে, এখানে 84। তো তুমি এখানে 22 আছে, এখানে 20 আছে, তার মানে অবশ্যই মানটা কত আসছে, এখানে 9 এর থেকে একটু কম, 10 এর থেকে কম। তাহলে 9 পয়েন্ট সামথিং এখানে পাবো, 9 পয়েন্ট সামথিং। তাহলে এখানে 84, তাহলে 9 দিয়ে 84 কে ভাগ করলে কত, 9 9 81, তাহলে এখানেও 9 পয়েন্ট সামথিং আমি পাবো। তাহলে 9 পয়েন্ট সামথিং অপশন আমার একটাই আছে, সেটা হচ্ছে এ নাম্বার, এটা হচ্ছে এ নাম্বার। তো এটা হচ্ছে আলটিমেট অ্যান্সার 9.3। তো তোমাকে জটিল করা যাবে না, জিনিসটাকে সহজ করতে হবে। ঠিক আছে, জিনিসটাকে সহজ করে ক্যালকুলেশন করবা। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে প্রমাণ অবস্থায় 1 কেজি ক্যালসিয়াম কার্বনেট লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবীভূত করলে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তো এখানে বিক্রিয়াটা লাগবে, ক্যালসিয়াম কার্বনেটের সাথে তুমি প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিবা, দেওয়ার পরে কতটুকু কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া উৎপন্ন হবে এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমাদের বিক্রিয়াটা আমি প্রথমে লিখে দেখো, এখানে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট এর সাথে কি করবো, হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা বিক্রিয়া করাবো। ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে এখানে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, সরি, তারপর হাইড্রোজেন, ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, তারপর দেখো এখানে পানি উৎপন্ন হবে, হ্যাঁ, প্রশমন বিক্রিয়া হয়ে গেল, তারপর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে এখানে আমরা মোল হিসাব করে ফেলি, তাহলে এখানে 2 মোল আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগতেছে, তাহলে হিসাব নিকাশ হয়ে যায়। তাহলে এখানে দেখো কতটুকু আমাদের ক্যালসিয়াম কার্বনেট লাগতেছে, এখানে ক্যালসিয়াম কার্বনেট লাগছে 100 গ্রাম, 100 গ্রাম। কি বের করতে বলছে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড কত লাগছে, 1 মোল না, 1 মোল বা হচ্ছে 22.4 লিটার। এখন কথা হচ্ছে 100 গ্রাম থেকে পাচ্ছি কত, 22.4 লিটার। তাহলে 1000 কেজি বা 1000 গ্রাম, দেখো 1 কেজি মানে কি 1000 গ্রাম না, 1000 গ্রাম থেকে কতটুকু পাবো, অতএব পাবো কত বলতো, 22.4 ডিভাইড বাই 100 গুণন হচ্ছে 1000, 224। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কত, অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। পরবর্তী প্রশ্ন দেখো, 10 গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এসটিপি তে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তাহলে এটাও আমাদের খুবই সহজে, যে আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট, এটা থেকে আমি কি 1 মোল আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড পাই, তাই না, 1 মোল কার্বন ডাইঅক্সাইড পাই, বিক্রিয়া তো আমরা দেখলাম 1 মোল কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমি পাচ্ছি কত, কত লিটার, 22.4 লিটার। তাহলে 10 গ্রাম থেকে কত পাবো, 10 গ্রাম থেকে পাবো কত, 22.4 ডিভাইড বাই 100 গুণন হচ্ছে 10, 10 ভাগ করলে কত হচ্ছে, 2.24, 2.24 কই আছে দেখো, বি নাম্বারটা। বুঝতে পারছো, তো বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। আমরা জানি 1 মোল ক্যালসিয়াম কার্বনেট বা 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা 22.4 লিটার বা 1 মোল কার্বন ডাইঅক্সাইড পাই। তাহলে অবশ্যই 10 গ্রাম থেকে কতটুকু, ঐকিক নিয়মে বের করতে পারবো। এবার দেখো ম্যাঙ্গানিজ অক্সাইড, ঠিক আছে, এখানে তোমার উপস্থিতিতে পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে অক্সিজেন উৎপন্ন হয়, এটা হচ্ছে আগের বিক্রিয়াটা, হ্যাঁ, বিক্রিয়া যেটা দেখলাম চার্ট ওখানে দেওয়া আছে। তো উৎপাদিত অক্সিজেনের পরিমাণ 96 গ্রাম হলে এই বিক্রিয়ায় উৎপাদিত কেসিএল এর পরিমাণটা কত, এটা তোমাকে ফাইন্ড আউট করতে বলছে। আচ্ছা, তো আমরা বিক্রিয়াটা আগে লিখবো, বিক্রিয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এখানে প্রভাবক হিসাবে এটা থাকবে, ঠিক আছে, নরমালি এটা আমরা কে ClO3, এটা ভাঙবে কার উপস্থিতিতে, MnO2 এটা উপস্থিতিতে, ঠিক আছে, উপস্থিতিতে ভেঙে গেল। তো ভেঙে এখানে উৎপন্ন হবে কি, 2 মোল KCl
প্লাস হচ্ছে 3 অণু অক্সিজেন। ঠিক আছে, এটা আমাদের উৎপন্ন হলো। এখন কথা হচ্ছে দেখো তো তোমাকে কি বলছে উৎপাদিত অক্সিজেনের পরিমাণ, এখানে উৎপাদিত অক্সিজেনের পরিমাণ 96 গ্রাম হলে এখানে আমাদের KCl এর ভরটা কত হবে দেখো। ঠিক আছে, তাহলে এখানে 3 মোল, তাই না? তাহলে 3 গুণন দেখো 32, 96 মিলতেছে। তাহলে এখানে কি হবে বলো তো 2 গুণন KCl এর ভর, না KCl এর ভর কত 74, তাহলে 2 গুণন 74 গুণন 6, এটাই তো অ্যান্সার। তাহলে দেখো একটা অ্যান্সার চলে আসে কত 149.2। খুবই সহজ। ঠিক আছে, কারণ পটাশিয়াম ক্লোরাইড থেকে তুমি 3 মোল অক্সিজেন পাইছো, যার ওজন হচ্ছে, যার ভর হচ্ছে 96 গ্রাম। তাহলে KCl পাইছো কত 2 মোল, না? তাহলে 2 মোলের ভর কত হবে? 1 মোলের ভর যদি 74.4 হয়, যে আণবিক ভর দেওয়া আছে, আণবিক ভর মানে কি এটা 1 মোল, 1 মোলের ভর 2 মোলের ভর কত হবে? 2 গুণ করে দিব, সিম্পল। বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, বিক্রিয়া জানলেই গুরুত্বপূর্ণ। এটা দেখো এটার ক্ষেত্রেও সেম, লিথিয়াম হাইড্রোজেন কার্বনেট, হ্যাঁ, এটাকে তাপ দিলে তা ভেঙে লিথিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেন পানি গঠন করে। এবার 0.5 মোল লিথিয়াম বাইকার্বনেটকে তাপ দিলে কত মোল হাইড্রোজেন উৎপন্ন হবে, এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। টোটাল বিক্রিয়াটার সমতা করতে হবে, হ্যাঁ, কোনটা কত মোল এটা আমাদের জানতে হবে। তাহলে আমি যখন লিথিয়াম Li, লিথিয়াম বাইকার্বনেট, এটা কি করলাম? ভাঙলাম, তাপ দিলে বিয়োজন করলাম, কি উৎপন্ন হবে? Li লিথিয়াম অক্সাইড যোগ কার্বন ডাইঅক্সাইড যোগ হচ্ছে পানি। তাহলে এখন এটা যদি সমতা করতে যাও, যদি এটা সমতা করতে যাও, তাহলে তোমার এখানে দেখবে এটা আছে 2 মোল, 2 মোল লিথিয়াম হাইড্রোক্সাইড, এখানে দিতে হবে 2, দেন তোমার এখানে 2 মোল কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তাহলে আমি যখন দেখলাম এখানে তোমার আছে পানি, এখানে পানি, ঠিক আছে, তাহলে আমি এখানে আমার কি বের করতে বলছে যে এখানে লিথিয়াম কার্বনেট এবং পানির মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলছে। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার 2 মোল লিথিয়াম বাইকার্বনেট, এখান থেকে উৎপন্ন হচ্ছে কতটুকু? 1 মোল হাইড্রোজেন, 1 মোল হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। তাহলে কি দেখো 0.5 মোল, তাহলে এখানে 0.5 মোল এখান থেকে লিথিয়াম বাইকার্বনেট উৎপন্ন হবে কত বলতো? 1/2 গুণন 0.5, এত মোল, তাই নয় কি? হ্যাঁ, 0.5 মানে কি আলটিমেটলি বলতো 1/2, তাহলে তোমার এখানে চলে আসবে 1/4 মোল, তার মানে কি 0.25 মোল, তো মোল H2O। আরেকভাবে হিসাব করতে পারি, যেহেতু লিথিয়াম হাইড্রোক্সাইড যতটুকু হবে হাইড্রোজেন কি হবে তার অর্ধেক। দেখো এখানে 2 মোল বলছে, এখানে কি 2 মোল, তখন হাইড্রোজেন কতটুকু উৎপন্ন 1 মোল, তার মানে এখানে যতটুকু মোল দিবা হাইড্রোজেন কি তার অর্ধেক। তাহলে এখানে 0.5 মোল দিলা, তাহলে পানি উৎপন্ন করো তার অর্ধেক, তার মানে কি 0.25, তাহলে 0.25 এই নাম্বারটা অপশন। এভাবে তুমি হিসাব করতে পারবা। পরবর্তী দেখো 10 নাম্বার, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজনে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে? তাহলে এখান থেকে আমরা কি দেখো কার্বন ডাইঅক্সাইড তুমি অর্ধেক কমাই দিছো, তাহলে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু ছিল? আমরা জানি যে ক্যালসিয়াম কার্বনেট এটা থেকে যখন ভাঙে তখন কি ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এখানে কত ছিল? 100 গ্রাম। যখন এটা 100 গ্রাম তখন এটা কি ছিল? 44 গ্রাম। তাহলে এখন এটা যদি আমি 50 গ্রাম করে দিই, মানে কি অর্ধেক করলাম, তাহলে এটাও কি অর্ধেক হয়ে যাবে না? তাহলে এটা কি 22 গ্রাম হয়ে যাবে। এটাই তো হিসাব, এটাই হিসাব, অর্ধেক করলাম, তাহলে এটা কি 22 গ্রাম হয়ে যাবে অ্যান্সার। জাস্ট প্রশ্ন থিমটা বুঝবা, এত প্রশ্ন সহজ কঠিন হবে না, জাস্ট প্রশ্ন ধরনটা বুঝলেই তুমি অ্যান্সারটা ইজিলি করতে পারবা। পরবর্তী দেখো 5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড সম্পূর্ণ বিয়োজিত করলে প্রমাণ তাপমাত্রা চাপে কত ml অক্সিজেন পাওয়া যাবে? তো এটা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম। দেখো পটাশিয়াম ক্লোরাইড এটাকে যখন আমি ভাঙলাম তখন এখান থেকে কি কি উৎপন্ন হলো? এখান থেকে আমি দেখো KCl পাবো, তাই না? KCl পাবো, সাথে অক্সিজেন পাবো। সমতা করে দিলাম। তাহলে দেখো এখানে 6টা অক্সিজেন, তাহলে 6টা অক্সিজেনের জন্য এখানে 3 দিতে হবে। ঠিক আছে, তাহলে আমার কি কি লাগবে? পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেনের মধ্যে সম্পর্ক দিতে হবে। তাহলে পটাশিয়াম ক্লোরাইড আমি কি পেলাম? এখানে দেখো 2 মোল, আর এখানে তার জন্য কি পেলাম? 3 মোল। ঠিক আছে, 3 মোল অক্সিজেন। ঠিক আছে, 3 মোল অক্সিজেন। তাহলে 5 গ্রাম সম্পূর্ণ বিয়োজিত করলে প্রমাণ তাপমাত্রা চাপে কত ml অক্সিজেন পাওয়া যাবে? তাহলে এখানে 2 মোল, তাহলে 2 মোলের এখানে ভরটা আমার লাগবে। ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইডের যে ভর, এই ভরটা আমার লাগবে। তো এর ভর হচ্ছে 245.2 গ্রাম।
তাহলে এর ভর যখন 245.2 গ্রাম, তখন এই অক্সিজেন কতটুকু আয়তন ছিল? 3 গুণন 22.4 লিটার, এইটা ছিল হচ্ছে তার আয়তন। তাহলে যখন আমি পটাশিয়াম ক্লোরাইড দেবো কত 245 গ্রাম দিব, তখন আমি 3 গুণন 22.4 লিটার অক্সিজেন পাবো। তাহলে 5 গ্রাম দিলে কতটুকু পাবো? ঐকিক নিয়মে করে ফেলতে পারবো না? ঐকিক নিয়মে, অতএব 5 গ্রাম, অতএব 5 গ্রাম দিলে কি পাবো বলো তো? 5 গ্রাম দিলে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন কতটুকু পাবো? 3 গুণন 22.4 ডিভাইডেড বাই 245 গুণন 2 করেছে 5। তাহলে এখন আমাদের হিসাব নিকাশের পালা। তাহলে দেখো 5 দিয়ে যখন এটাকে ভাগ করা যায় না, এখানে 5 নং 45, হ্যাঁ 5 নং 45, তারপর হচ্ছে 20, ঠিক আছে। তাহলে এখানে আমরা হিসাব নিকাশ করে এটার ভ্যালু টুল আলটিমেটলি তুমি হচ্ছে 1.37, ঠিক আছে, 1.37 লিটার অক্সিজেন পেয়ে যাবা। যেহেতু আমাদের এমএল এ হিসাব করতে বলছে, তাহলে কি এর সাথে 1000 গুণ করে দেবে, তাহলে 1371 এমএল কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। তো প্রশ্নটা বুঝতে হবে, হ্যাঁ, বিক্রিয়াটা ইম্পর্টেন্ট এবং আণবিক ভরটা গুরুত্বপূর্ণ। তাহলে 2 মোল যখন পটাশিয়াম ক্লোরাইড দিবা, তখন তুমি 3 মোল অক্সিজেন পাচ্ছ, যার আয়তনটা তোমাকে বের করতে হবে এবং এর ভরটা বের করতে হবে, ঠিক আছে। ভর পেয়ে গেলা, তাহলে এত গ্রাম থেকে এত লিটার আয়তন পাচ্ছি, তাহলে 5 গ্রাম থেকে কতটুকু, ওই নিয়মে হিসাব করে ফেলবো। পরবর্তী প্রশ্ন দেখো 12 নম্বর, আমাদের ফার্স্টে আসা একটা প্রশ্ন। 6 গ্রাম কার্বনকে বাতাসে যদি তুমি পোড়াও, তাহলে কতগুলো অক্সিজেন অণু তুমি পাবা? তাহলে কার্বনকে যদি আমরা পুরাই, কার্বনকে পুরালে এখানে বিক্রিয়া, দহন বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। দেখো কার্বনকে যখন অক্সিজেনের সাপেক্ষে আমরা পুরাবো, পুরাতে হলে অবশ্যই কি লাগবে? অক্সিজেন লাগবে। এখানে কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে এখন কতগুলো অক্সিজেন অণু প্রয়োজন? তাহলে তোমার এখানে দেখো 1 মোল কার্বন ডাইঅক্সাইডের জন্য আমরা কি 1 মোল আমাদের অক্সিজেন দরকার। তার মানে এখানে 12 গ্রাম, এখানে কার্বন ডাইঅক্সাইড কতটুকু আছে? কার্বন ডাইঅক্সাইড আছে 12 গ্রাম। তাহলে 12 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য আমরা কি পাচ্ছি? অক্সিজেন কত লাগবে? 32 গ্রাম অক্সিজেন লাগবে, 32 গ্রাম অক্সিজেন লাগবে, ঠিক আছে। তাহলে আমরা এটা 12 গ্রাম কার্বন ইকুয়াল আমরা 32 গ্রাম অক্সিজেন লিখতে পারি। তাহলে 6 গ্রাম কার্বন, অতএব 6 গ্রাম কার্বন, এটার সময় আমি কি লিখতে পারি? 32 ডিভাইড বাই 12 গুণন 6 গ্রাম অক্সিজেন। তাহলে দেখো এটা ভাগ করলে 2, এটা ভাগ করলে কত? 16। আলটিমেটলি কত হবে? 16 গ্রাম, 16 গ্রাম অক্সিজেন। এই যে 16 গ্রাম অক্সিজেন, এটার মোল সংখ্যা কত ভাই? এটার মোল সংখ্যা, এটার মোল, এটা মানে কি আলটিমেটলি 0.5 মোল না? 16 গ্রাম অক্সিজেন মানে কি 0.5 মোল অক্সিজেন। তাহলে এটার অণু সংখ্যা বের করতে হবে। তাহলে অণু সংখ্যা মানে কি n, মোল সংখ্যা গুণন অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে দেখো 0.5 ইন্টু 6.02 গুণন হচ্ছে 10 টু দি পাওয়ার 23, তার মানে কত? হাফ না? হাফ মানে কি 3.01 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এটা হচ্ছে হিসাব, ইজিলি বের করতে পারবো, ঠিক আছে। তাহলে প্রথমে তোমাকে ভরটা বের করতে হবে, ভর বের করলে তুমি সুন্দর মতো কিন্তু আবার তুমি মোল সংখ্যাটা এখান থেকে তো ইজিলি বের করতে পারবে, তাই না? 6 গ্রামের থেকে মোল সংখ্যাটা কত হবে এটা তোমার হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড যত মোল, অক্সিজেনটাও তত মোল। তাহলে আমাদের মোল সংখ্যা কত হবে? মোল সংখ্যা হচ্ছে W/m। তাহলে দেখো 6 ডিভাইড বাই 12, তার মানে কত? 1/2। তাহলে এখানে অক্সিজেনের মোল সংখ্যা কত? হাফ। তাহলে অণু সংখ্যা কত হবে? অণু সংখ্যা আমরা হাফ গুণন 6.02 গুণন 10 টু দি পাওয়ার 23, এভাবে বের করতে হবে। অল্টারনেট 13 নম্বর দেখো 2.2 গ্রাম C3H8 পূর্ণ দহনে কার্বন ডাইঅক্সাইড এবং এটা তৈরি হলো। কত মোল অক্সিজেন এটা লাগে? এই বিক্রিয়া ক্ষেত্রে কত মোল অক্সিজেন লাগবে? তো তুমি এটা বিক্রিয়া থেকে কিন্তু সমতা করে বের করতে পারবে। দেখো এখানে C3 দিলা, H8 দিলা, ঠিক আছে। এটা ভাঙে কি এটার সাথে কি করলো? এর সাথে অক্সিজেন বিক্রিয়া করলো। এর সাথে কি করবে? পুরাইছে মানে কি এটার সাথে অক্সিজেন বিক্রিয়া করলো, করে উৎপন্ন হলো কি? কার্বন ডাইঅক্সাইড যোগ হচ্ছে পানি। তো এটা সমতা করবো। দেখো এখানে কি আছে? হাইড্রোজেন আছে 8টা, এখানে হাইড্রোজেন কত পাইলা? 2টা। তাহলে 8টা মিলাইতে হলে তোমার কি এখানে তোমার অবশ্যই 4 দিয়ে গুণ করতে হবে। তো 4 দুগুণে 8 হয়ে গেল। আচ্ছা যখন তুমি 8 দিলা, দেখো এখানে তোমার অক্সিজেন কত? 4টা হয়ে গেল অক্সিজেন। আর এখানে কয়টা আছে অক্সিজেন? দেখো 2টা। তাহলে 4 আর 2 কত? 6। তাহলে এখানে তোমার কি হবে? 3, এখানে হবে 3। এখন ঘটনা হলো, সমস্যা হলো কোথায়? দেখো সমস্যা হলো এখানে আবার কার্বন আছে 2টা, একটা আর এখানে 3টা। তাহলে এখানে আবার তোমাকে 3 দিতে হবে। তাহলে এখানে যদি তুমি 3 দাও, তাহলে 3টা কার্বন, অক্সিজেন কত হলো? 3 দুগুণে 6টা, আর এখানে দেখো 4 10টা, তার মানে এখানে তোমার 5টা হবে অক্সিজেন, 5 মোল হবে অক্সিজেন, 5 মোল। হিসাব নিকাশের জন্য আমার কি এখানে 5 দিয়ে গুণ করলে কিন্তু আমাদের 10টা হাইড্রোজেন, তাহলে 5 মোল। তাহলে অ্যান্সারটা কত হবে বলো তো? কত মোল? 5 মোল অক্সিজেন লাগছে। তাহলে এত গ্রাম পূর্ণ দহনে কত মোল লাগবে? তাহলে পূর্ণ দহনে এটা কত? 1 মোল। 1 মোলের জন্য কত লাগছে আমাদের? 5 মোল কার্বন অক্সিজেন লাগছে, ঠিক আছে, 5 মোল অক্সিজেন লাগছে। তাহলে এখন হিসাব করতে হবে যে কত মোল অক্সিজেন প্রয়োজন হবে। এখানে এতটুকু মান দেওয়া আছে,
তাহলে নর্মাল যে C3H8 তোমাকে দেওয়া থাকবে, তো নর্মালি এটা কত বলতো, এটা হচ্ছে 44 গ্রাম। তো 44 গ্রাম C3H8 এটা পূর্ণ দহনে কত লাগবে, 5 মোল অক্সিজেন লাগবে। কি লাগবে, 5 মোল অক্সিজেন লাগবে। তাহলে তোমাকে কতটুকু ভর দিয়েছে, 2.2 গ্রাম। তাহলে অতএব 2.2 গ্রাম C3H8 এটা সমান কি লিখতে পারি, 5 ডিভাইড বাই 44 গুণন 2.2। তো এটাতে ভাগ করলে কত থাকে বলতো, 20 থাকে না? আজকে ভাগ করলে 2.5, তাহলে 0.25 এরকম একটা মান আসবে, 0.25 মোল। দেখো প্রশ্নটা বোঝার চেষ্টা করবা। 1 মোল C3H8 এটা সমান কত, 5 মোল অক্সিজেন। তাহলে 1 মোল C3H8 এর ভর কত, 44 গ্রাম। তাহলে 44 গ্রাম C3H8 ইকুয়াল কত, 5 মোল অক্সিজেন। তাহলে 2.2 গ্রাম C3H8 এটার মান কত, তাহলে এটা কি প্রোপেন আলটিমেট, ঠিক আছে? তাহলে প্রোপেন কি তাহলে 0.25। তাহলে ভর দেওয়া থাকবে, যেটা যেটা সম্পর্ক ওইটা একটা বিক্রিয়া থেকে তোমাকে নোটিশ করতে হবে। দেখো এসটিপি তে এত গ্রাম কিউপার সালফাইড বাতাসে পড়লে কতটি সালফার অণু উৎপন্ন হবে। তাহলে এখন বিক্রিয়াটা লাগবে, তাহলে কিউপার সালফাইড, এখানে দেখো CU কিউপার সালফাইড, এর সাথে তুমি জ্বালাচ্ছ, বাতাসে পুরাচ্ছ মানে কি, এটা তোমাকে অক্সিজেন দিতে হবে, ঠিক আছে? অক্সিজেন দিতে হবে। তাহলে অক্সিজেন দিলে এখানে তোমার হচ্ছে যে বিক্রিয়াটা উৎপন্ন হবে হচ্ছে 2 মোল কপার প্লাস হচ্ছে সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে? সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হলো। এখন ঘটনা হলো তোমাকে সালফার ডাইঅক্সাইড কত অণু তৈরি হবে, কতটুকু দেওয়া আছে, 159 গ্রাম। তাহলে এটা কিন্তু 1 মোল, এটা কিন্তু 1 মোল। তাহলে 1 মোলের জন্য এটার ভর তোমাকে লাগবে, এটার ভর তোমার জানতে হবে, ঠিক আছে? 1 মোল ভর। তাহলে এখানে ভর কতটুকু লাগছে, 1 মোল বা হচ্ছে 159 গ্রাম। দেখো 159 গ্রাম, তো তোমার কিন্তু 159 গ্রামই দেওয়া আছে, হ্যাঁ? তাহলে 159 গ্রামের জন্য কতটুকু সালফার পাচ্ছ, 1 মোল, 1 মোল সালফার বা 1 মোল বা 6.02 গুণন 10 টু দি পাওয়ার 23। 1 মোল মানে তো 6.0 10 টু দি পাওয়ার 23। তাহলে এখানে ভর কত, 159 মানে কি, 1 মোল কপার কিউপার সালফাইড, ঠিক আছে? তাহলে যেটা কি, যেটা দেওয়া আছে 1 মোল, তাহলে 1 মোলের জন্য 6.02 পাচ্ছ। তাহলে এটা आंसर কত, 6.02 10 টু দি পাওয়ার 23। 15 নম্বর দেখো, 2 গ্রাম কার্বনকে পোড়ালে বাতাসে দহন করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, বা 2 গ্রাম কার্বনকে বাতাসে পোড়ানোর ফলে যে কার্বন ডাইঅক্সাইড পাইলা তার আয়তনটা কত, এটা তোমাকে হিসাব করতে বলছে। তাহলে যে কার্বন, এটার সাথে যদি অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড। তো এটা আমি 1 মোল দিব, এখানেও 1 মোল কার্বন ডাইঅক্সাইড, এখানে তাহলে কি হবে, 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, ঠিক আছে? তাহলে কতটুকু কার্বন এখানে পোড়াইলাম, এখানে আমি কার্বন পোড়াইলাম হচ্ছে 12 গ্রাম। এখানে যখন 12 গ্রাম কার্বন পোড়াইলাম তখন কার্বন ডাইঅক্সাইড কতটুকু উৎপন্ন হলো, 1 মোলের জন্য কত, 22.4 লিটার, ঠিক আছে? তাহলে অতএব তোমাকে যদি এখন বলে, অতএব 2 গ্রাম কার্বন যদি পুরাই তাহলে কতটুকু উৎপন্ন হবে, 22.4 ডিভাইড বাই 12 গুণন হচ্ছে 2, এত লিটার। 424, তাহলে 3 এর 4 এর থেকে একটু কম, 3 দশমিক সামথিং হবে आंसर। তাহলে 3.7। পরবর্তী প্রশ্ন, চুনাপাথরের একটি নমুনায় 96% ক্যালসিয়াম কার্বনেট আছে। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে 150 গ্রাম চুনাপাথর দ্রবীভূত করে এসটিপি তে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। এখন ঘটনা হলো ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কতটুকু কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। এখানে পরিমাণ কিছু তোমাকে দেওয়া আছে, হ্যাঁ? চুনাপাথরে 96% কার্বন ডাইঅক্সাইড আছে, তাহলে কতটুকু আছে, এখানে 96 গ্রাম আছে, 96 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আছে। এবারে 96 গ্রাম কার্বন ডাইঅক্সাইড 150 গ্রাম লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে 150 গ্রাম চুনাপাথর দ্রবীভূত হলে এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। তো বিক্রিয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, হ্যাঁ? তো বিক্রিয়াটা আমরা আগে লিখি, তারপরে তোমরা বিষয়টা ক্লিয়ার করবে। দেখো ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনের সাথে কি করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করবে। আচ্ছা ভালো কথা, হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে তোমার উৎপন্ন হবে করো ক্যালসিয়াম ক্লোরাইড, যেহেতু 2 মোল তাহলে এখানে 2 মোল দিয়ে দিলাম, প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন করে। আচ্ছা এখন ঘটনা হলো, দেখো কি বলছে, তাহলে ক্যালসিয়াম কার্বনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা সম্পর্ক দিয়েছে। তো তোমাকে বলছে যে কি দেওয়া আছে, চুনাপাথর দেওয়া আছে 150 গ্রাম, তার মানে এখানে এটার লাগছে, নরমালি এটার ভর কত, এটার ভর হচ্ছে 100 গ্রাম, ঠিক আছে? এটার ভর কত, 100 গ্রাম।
কিন্তু তোমাকে এখানে বলছে কত 96% ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, এটা 96%, এটার 96%, তার মানে এখানে তোমার আছে কত 96 গ্রাম, এই যে 96 গ্রাম। তো এই যে 96 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, এখান থেকে আলটিমেটলি কতটুকু, আচ্ছা 96 গ্রাম থেকে তুমি পাচ্ছ কতটুকু কার্বন ডাইঅক্সাইড, 1 মোল কার্বন ডাইঅক্সাইড, 1 মোল বা কত 22.4। আচ্ছা তোমার প্রশ্ন আসতে পারে ভাই আমি এখানে 100 গ্রাম না লিখে 96 গ্রাম কেন লিখলেন? দেখো তোমাকে বলছে কি যে ক্যালসিয়াম কার্বনেটটা 96% আছে, তার মানে আমরা নর্মাল অবস্থায় কত পাচ্ছি 100 গ্রাম, তাহলে 100 গ্রামে 96% মানে কি 96 গ্রাম, তাহলে এই 96 গ্রাম থেকে আমি পাচ্ছি কত 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড। তাহলে তোমাকে দেওয়া আছে কত 150 গ্রাম চুনাপাথর, তাহলে আমি এখানে বলতে পারি না যে 96 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এটা সমতুল্য কতটুকু হচ্ছে, সমতুল্য হচ্ছে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড। তাহলে অতএব তোমাকে এখানে বলছে কি 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এটা সমতুল্য কত হবে, এটা সমতুল্য হবে 22.4 ডিভাইডেড বাই 96 গুণন 150, ঠিক আছে, এটা আবার হিসাব তোমাকে করতে হবে। দেখো 9 দুগুণে 18, তাহলে 2 দিয়ে যাচ্ছে না, তাহলে 1 দশমিক সামথিং এখানে তুমি পাবা, তাহলে 22.4 1 দিয়ে ভাগ করে গুণ করলে কত হচ্ছে, এখানে একটু বেশি 22-এর থেকে একটু বেশি, তার মানে 25-এর কাছাকাছি এটা নয় মান পাচ্ছ। তো এটা ইজিলি বলতে পারি যে তারও একটু বড় আর কি, 32 চলে আসে এখানে আনসার। নিয়মটা সেম। এবার দেখো 14.5 গ্রাম সোডিয়াম কার্বনেটকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে? তাহলে এখানে তোমাকে ভর দেওয়া আছে এত গ্রাম, ঠিক আছে, তাহলে আমাদের সাধারণ যে বিক্রিয়াটা সেটা আমাদের লাগবে, সাধারণ বিক্রিয়া, তাহলে Na2CO3 এটাকে প্রশমিত করতে হবে, ঠিক আছে, কি দিয়ে প্রশমিত করব, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে প্রশমিত করব। তাহলে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে প্রশমিত করি, তাহলে এখানে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম, ঠিক আছে, প্রশমিত করলে এখানে কি উৎপন্ন হবে NaCl, লবণ উৎপন্ন হবে, লবণ, পানি উৎপন্ন হবে H2O, ঠিক আছে, যেহেতু CO2 আছে তার মানে এখানে তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাসও উৎপন্ন হবে। তাহলে এখানে তুল্য সংখ্যা আমাদের লাগবে, দেখো সোডিয়াম কার্বনেট, এখানে সোডিয়াম আছে কয়টা 2টা, এখানে আছে একটা, তাহলে এখানে 2 মোল, 2টা দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো ক্লোরিন হয়ে গেল কয়টা 2টা, তাহলে এখানে ক্লোরিন 2টা করার জন্য এখানে হাইড্রোজেন আছে 2টা, এখানে হাইড্রোজেন আছে 2টা। এবার দেখো কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন কয়টা আছে, এখানে অক্সিজেন একটা, এখানে 2টা, 3টার এপাশে 3টা, তাহলে মিলে গেল। তাহলে এখন আমাদের কি লাগবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু প্রয়োজন হবে, দেখো 1 মোল, 1 মোল এটার জন্য কি লাগবে 2 মোল, তার মানে আমি 1 মোল সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করতে আমার লাগছে কতটুকু 2 মোল HCl লাগছে। তাহলে এই যে 1 মোল সোডিয়াম কার্বনেট এটার ভর কত, এটার ভর হচ্ছে 106 গ্রাম, 106 গ্রামকে প্রশমিত করতে কত লাগবে, প্রশমিত করতে কত লাগবে, এখানে 2 গুণন 36.5 এত গ্রাম HCl, তাহলে অতএব তোমাকে 14.5 গ্রাম Na2CO3 এটাকে প্রশমিত কত কত লাগবে 2 গুণন 36.5 ডিভাইডেড বাই 106 গুণন এখানে 14.5, এটা আমাদের ক্যালকুলেশন, এটা ছবিতে আসছে, তো ছবিতে আমরা ক্যালকুলেটর দিয়ে ইউজ করতে পারবো, ঠিক আছে, তো এটা হিসাব করলে এটা তুমি মান পেয়ে যাবে, নিয়ম হচ্ছে এটাই, ঠিক আছে। তাহলে বিক্রিয়াটা গুরুত্বপূর্ণ, বিক্রিয়া জানবা, সমতা করে দিবা, তাহলে কত মোল, তাহলে 1 মোল সোডিয়াম কার্বনের জন্য আমার 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে, হ্যাঁ, তাহলে আমাদের 1 মোলের ভর কত 106 গ্রাম, তাহলে 106 গ্রামের জন্য লাগবে 2 গুণন 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেহেতু 2 মোল, 1 মোলের ভর 36, তাহলে 2 মোল কত হবে 2 গুণ হবে, তাহলে বাকি যেটা বলছে ঐকিক নিয়মে করে দিতে হবে। 18 নাম্বার দেখো 10 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে প্রমাণ তাপমাত্রা চাপে কত ml অক্সিজেন পাওয়া যাবে, প্রমাণ তাপমাত্রা চাপে, তার মানে 22.4 লিটার হিসাব করতে হবে। তাহলে আমরা KClO3 এটাকে যখন বিয়োজিত করলে কি থাকে KCl, তাহলে দেখো এখানে ঘটনা হচ্ছে আমি কি পাচ্ছি 2 মোল, এখানে কি পাচ্ছি 3 মোল অক্সিজেন পাচ্ছি 3 মোল, তাহলে 2 মোল, এখানে ভরটা কত, এটা প্রশ্ন আমরা কিছু মানে করলাম, তাহলে এটা ক্যালসিয়াম ক্লোরাইডের ভর কত 2 গুণন 122, এই মনটা মুখস্থ রাখবা, ঠিক আছে, 122.6, পটাশিয়াম ক্লোরাইডের ভর কত 122.6, তাহলে এখানে আয়তন কত, আয়তন হিসাব করতে বলছে 3 গুণন 22.4 লিটার, কারণ কি 1 মোলের আয়তন কত 22.4, দেখো প্রমাণ অবস্থায় তোমাকে বলছে,
তাহলে এখন আমি বলতে পারি অতএব 22 22 44, এখানে 6, তার মানে 45, 245.2 গ্রাম KClO3, এটা ইকুয়াল কত হবে? 3 ইন্টু 22.4 লিটার অক্সিজেন। তাহলে কতটুকু ভর? 10 গ্রাম। অতএব 10 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড সমান কত হবে? 3 ইন্টু 22.4 ডিভাইড বাই 245, তার সাথে কত? 10 গুণ। তাহলে এখন দেখো 22.4 245, তাহলে এটা আমরা হচ্ছে এটা দিয়ে যদি কাটি 10 দিয়ে গুণ করলে কত? 220, তাহলে 10 দশমিক সামথিং এটা মান পাবো। তাহলে এটা দিয়ে এটা কাটলে কত? 1 পয়েন্ট সামথিং পাবা। 3 গুণন 1 পয়েন্ট সামথিং, ঠিক আছে না? আচ্ছা 10, এটা তো তোমার হচ্ছে, তাহলে তোমার এখানে চলে আসে হচ্ছে যেহেতু 1 পয়েন্ট সামথিং আসবে বা একটু কম আসবে, হ্যাঁ, এটা তোমার ভাগ করলে 10 সামথিং, এটা ভাগ করলে 10 একের থেকে একটু কম, তাহলে 0 পয়েন্ট সামথিং 0.95 এরকম একটা ভ্যালু আসবে। তাহলে এখান থেকে তুমি পাবা হচ্ছে 2.7 লিটার। তাহলে 2 পয়েন্ট সামথিং 7 লিটার, এটা লিটারে দেওয়া থাকলে লিটারের মিলিলিটার প্রকাশ করতে বলছে না, এমএল এ প্রকাশ করতে বললে কি 1000 দিয়ে গুণ হবে। দেখো 2.7 গুণ হচ্ছে 10⁻³ করলে কত? ml, এটা প্রকাশ হয়ে যাবে। তাহলে এটা তোমার ডি নাম্বার অপশনটা রাইট হয়ে যায়। 19 নাম্বার দেখো 75% বিশুদ্ধ। তাহলে 75% বিশুদ্ধ মানে কি? 75% বিশুদ্ধ 2 কেজি চুনাপাথরকে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে, তাহলে 75% 2 কেজি বিয়োজিত করলে, তাই না? 2 কেজি 2000 গ্রাম গুণন 75%, তার মানে কি? তাহলে টোটাল ভরটা তোমার লাগবে, ঠিক আছে? তাহলে এখানে 2 শূন্য কাটা, তাহলে 75 দুগুণে কত হলো? 150, 1500 গ্রাম এরকম একটা ভ্যালু তুমি পাবা আলটিমেটলি। তাহলে 200 গ্রামে বা 2 কেজি চুনাপাথর তুমি আলটিমেটলি 1500 গ্রাম চুনাপাথর পাবা, এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এটা তুমি পাবা। তাহলে বলছে এই যে 1500 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত করলে প্রমাণ উষ্ণ তাপমাত্রায় কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাবে। তাহলে এখানে একটু আচ্ছা এটা অন্যরকম ভাবে, যে প্রথমে যেটা করলাম না ওইটা, হ্যাঁ 75% বিশুদ্ধ, তার মানে দেখো এই যে ক্যালসিয়াম কার্বনেট এখান থেকে ভেঙে কি উৎপন্ন? ক্যালসিয়াম অক্সাইড আছে না প্লাস কার্বন ডাইঅক্সাইড। তো 75% বিশুদ্ধ মানে কি? এটা 75 গ্রাম হবে। 100 গ্রামের বদলে কি হবে? 75 গ্রাম। 75 গ্রাম থেকে কতটুকু উৎপন্ন হবে? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, বা হচ্ছে তোমার 22.4 লিটার, যেহেতু লিটারে বলছে তাহলে 1 মোল মানে কি? 1 মোল মানে হচ্ছে এটা কি কার্বন ডাইঅক্সাইড কতটুকু? 1 মোল বা 22.4 লিটার। তাহলে 2 কেজি কত হবে? তাহলে অতএব 2 কেজি মানে কি? 2000 গ্রাম। কিন্তু এটা হিসাব করলে আমাদের মানটা চলে আসবে। আচ্ছা তোমার এখানে হিসাবটা একটু ভুল হয়ে গেছে আমাদের। ঠিক আছে, এটা হিসাব করতে হবে। তাহলে এটা ছিল আমাদের 100 গ্রাম। 100 গ্রাম থেকে কতটুকু পাচ্ছি? 22.4 লিটার। অতএব 1500 গ্রাম 2 শূন্য কাটা, তাহলে উপরে থাকলো তোমার হচ্ছে 22.4 গুণন হচ্ছে 15। এই দুইটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা অ্যান্সার তোমার দেওয়া নাই, তাহলে অ্যান্সারটা কি হবে? নান, কোনোটি নাই। ঠিক আছে, তো এটা ছিল আমাদের মূলত পার্ট 1। পরবর্তী